আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শিক্ষার্থী ভাইয়াপুরা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগতম তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে। গতকাল আমরা কোষের গঠন যে প্রথম অধ্যায়টা সেটার অর্ধেক পড়েছিলাম, তাই না? নিউক্লিয়াস পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা সেখান থেকেই শুরু করব। আমাদের আজকের ক্লাসের টপিক কিন্তু একটু বড়। প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াস থেকে আমরা বাকি অধ্যায়টা শেষ করব, ঠিক আছে? এবং আমরা প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস সেটাও পড়বো। তো এটি কিন্তু বেশ কঠিন। 2 ঘন্টা আমাদের ক্লাস টাইম, আমরা বেশি সময় নিতে পারবো না, কারণ তোমাদেরও পড়ার ব্যাপার আছে। সারাদিন শুধু ক্লাস করলেও তো হবে না, তাই না? তো আমরা খুব অল্পতে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা তাহসিন বলছো ভাইয়া, 21 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় লাইনে অন্তঃকোষ লেখা কিন্তু নিচে পার্থক্যতে আন্তঃকোষ লেখা। তোমাকে আগে মূল জিনিসটা বুঝতে হবে। লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, ওখানে আন্তঃকোষীয় লেখা আছে, যেটা ছকের মধ্যে পার্থক্যের মধ্যে ওটা ভুল আছে। ওটা হয়তো বা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তাহলে লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, আন্তঃকোষীয় না। ঠিক আছে, আচ্ছা ওকে। তো ভাই আমরা তাহলে দেরি না করে শুরু করি, চলো। আমি একটু অপেক্ষা করছিলাম, তোমাদের অনেকে এখনো জয়েন করছো। তো আমরা আজকে দুটো চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায় প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস থেকে এই চ্যাপ্টারের বাকি অংশ। তো প্রথমেই বলে রাখি, কোষের গঠন চ্যাপ্টারের গতদিন আমরা যে টপিকগুলো পড়েছি সেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ টপিক। এর পরের অংশটা এতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আচ্ছা, তো ভাই ওদের কিছু প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, রেকর্ড কোথায় পাবে বা এরকম, একটু হেল্প করেন ওদেরকে। হ্যাঁ, ওই যে মেসেজেও দিয়েছে অনেকে। আচ্ছা, হ্যাঁ কমেন্ট দেখা যাচ্ছে ভাই। তো ঠিক আছে, আসো তো প্রথমে নিউক্লিয়াস পড়বা তোমরা। এমসিকিউ এর জন্য নিউক্লিয়াস কোথায় থাকে কোথায় থাকে না, নর্মালি ম্যাক্সিমাম বইয়েরই ম্যাক্সিমাম কোষেরই নিউক্লিয়াস থাকে, অল্প কিছু কোষের নিউক্লিয়াস থাকে না। তারা কারা? তারা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, সিভ কোষ, আমাদের লোহিত রক্ত কণিকা, এসবে নিউক্লিয়াস থাকে না। এছাড়া তোমরা জানো অণুচক্রিকাতেও নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কিছু কোষে আছে একাধিক নিউক্লিয়াস থাকে, যেমন ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্পাইরোপিলিয়া, এগুলো হচ্ছে শৈবাল। পেনিসিলিয়াম হচ্ছে ছত্রাক। এখানে একাধিক শৈবাল, একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট এইসব গঠনকে বলা হয় সিনোসাইট। তো সিনোসাইটের উদাহরণ কি তাহলে? ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্পাইরোপিলিয়া নামের শৈবাল আর পেনিসিলিয়াম নামের ছত্রাক, এরা হচ্ছে সিনোসাইট। সিনোসাইট মানে কি, আবারও বলছি, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিউক্লিয়াসের গঠন আছে, খুব একটা ইম্পর্টেন্ট না। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস। নিউক্লিয়াসের এই 4টা জিনিস আছে, তোমরা এগুলা জানো। তোমরা এগুলোর কাজ পড়তে পারো, যেমন নিউক্লিয়ার এনভেলপের কাজ কি? নিউক্লিয়াসকে সুরক্ষিত রাখা। নিউক্লিওপ্লাজমের কাজ কি? নিউক্লিওলাসের কাজ কি? নিউক্লিওলাসের কাজ, এটা স্টার মার্ক দিবা, এটা খুব ইম্পর্টেন্ট। নিউক্লিওলাস বিভিন্ন প্রকার আরএনএ তৈরি করে, প্রোটিন তৈরি করে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। ডিএনএ আরএনএ তৈরিতে যে নিউক্লিওটাইড লাগে সেটার ভান্ডার হিসেবে কাজ করে। আর একটা লিখতে পারো 4 নম্বরে, রাইবোজোম তৈরি করে। মানে আমরা গত ক্লাসে যে রাইবোজোম পড়েছিলাম, রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। সেই রাইবোজোম উৎপন্ন হয় নিউক্লিওলাসের ভেতরে, ঠিক আছে? এখন নিউক্লিওলাসের ভেতরে রাইবোজোম তৈরি হয় এবং সেই রাইবোজোম প্রোটিন তৈরি করে। তাই একে আমরা বলতে পারি যে নিউক্লিওলাসের একটা কাজ হচ্ছে প্রোটিন তৈরি, কারণ সে নিজেই তো রাইবোজোম তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ক্রোমোজোম। ক্রোমোজোম একটা টপিক, নতুন টপিক। আসো, এখানে ক্রোমোজোমের প্রথমে সংখ্যা আছে, তোমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য এগুলা পড়েছো অনেকেই। যারা মেডিকেল প্রিপারেশন নাও নাই, শুরু থেকে ভার্সিটি নিচ্ছ, তাদের জন্য পরামর্শ হচ্ছে এই ক্রোমোজোমের যে সংখ্যাগুলো আছে সেগুলো একটু পড়তে হবে। ক্রোমোজোমের সংখ্যা
সায়েন্টিফিক নেম সহ পড়তে হবে। কোনগুলা পড়বা এটা মার্ক করা আছে তোমাদের এই বইয়ের দাগানো পিডিএফ, তোমাদের এলএমএস এ দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এই যে মার্ক করা পয়েন্টগুলা সেগুলোর সায়েন্টিফিক নেম এবং ক্রোমোজোম সংখ্যা পড়বা। সায়েন্টিফিক নেম মনে রাখার জন্য একটা উপায় আছে, সহজ উপায় আছে, আমি একটু সেটা ছবি দিচ্ছি, তোমরা এটার স্ক্রিনশট তুলে নিতে পারো সহজে মনে রাখার জন্য। হুম, এই এই স্ক্রিনশটটা তুলে নাও দেখি। এখানে আমি একটু বলে দিই কিভাবে মনে রাখবা কোনটার ক্রোমোজোম সংখ্যা কত। মানুষের তো 46, মানুষের মতোই রেশম পোকারও 46, গিনিপিগের 46-এর উল্টা 64। এরপরে দেখো গরিলা, মানুষের চেয়ে গরিলা একটু বড় হয়, তো ওর ক্রোমোজোম সংখ্যা একটু বেশি, 48। আর গতে গরিলা, গতে গোল আলু, দুজনেরই ক্রোমোজোম সংখ্যা 48। এভাবে মুখস্থ করলে ভালো মনে থাকবে। গরু, গরুকে আমরা ষাঁড় বলতে পারি, ষাঁড়ের মূর্ধন্য ষ তে 60, তাহলে গরুর ক্রোমোজোম সংখ্যা 60। আর গরুর সাথে কে থাকে? ছাগল, ছাগলেরও 60। এরপর সোনা ব্যাঙ, আমাদের স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। দন্তর সাথে স্বাধীনতা, দন্তের সাথে সোনা ব্যাঙ, সোনা ব্যাঙের ক্রোমোজোম সংখ্যাও 26শে মার্চ। ঠিক আছে, তাহলে সোনা ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা 26। ওকে, আচ্ছা। ভাই আপনার কাছে রায়ান ভাইয়ের নাম্বার আছে? ওদের হেল্প মানে করে কিন্তু রায়ান ভাই, যদি কারো কোনো তাহলে ওদের নাম্বারটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে। তারপরে দেখো ভাইয়া, কলা আর খরগোশ এই দুইজনেরই ক্রোমোজোম সংখ্যা 44, মনে রাখবা। খরগোশ কলা খায়, যদি বা খরগোশ গাজর খায়, আমাদের খরগোশ মনে করো কলা খায়। দুজনেরই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44। গৃহমাছি মানে বাড়ির মাছি, বাড়ির মাছিতে 12, বতে বাড়ি, বতে 12, তাহলে বাড়ির মাছির ক্রোমোজোম সংখ্যা 12। আর ফলের মাছির সাথে মনে রাখবা 8। ওকে, 18 বছরের আগে বিয়ে করলে বাপ মূলা দিবে, এই সংখ্যাটা দিয়ে মনে রাখবা। বাপের বাতে বাঁধাকপি, পতে পেঁপে, মূলাতে মূলা, এই তিনটারই ক্রোমোজোম সংখ্যা 18। ঠিক আছে, তাহলে বাঁধাকপি, পেঁপে, মূলার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18। এরপর হচ্ছে চীনা বাদাম, চতে চীনা বাদাম, চতে 40, চীনা বাদামের ক্রোমোজোম সংখ্যা 40। আর ইঁদুর চীনা বাদাম খায়, ইঁদুরের ক্রোমোজোম সংখ্যা 40। ঠিক আছে, এটা কিন্তু 44, কলা খরগোশের 44 আর চীনা বাদাম ইঁদুরের 40, এই দুটো আলাদা করে মনে রাখতে হবে। কিউলেক্স, কিউলেক্স হচ্ছে একটা মশার নাম, ওই কিউলেক্স মশার নামের সাথে কিউবের একটা মিল আছে, তাই না? কিউব, কিউবের তল কয়টা? 6টা, তো কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 6টা। ধান, টমেটো, আমরা 24 ঘন্টা দেখতেছি এখানে, 24 ঘন্টায় মনে করো তুমি ভাত খাও, আমরা তো সারাদিন ভাতই খাই, তাই না? তো ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। আর শুধু শুধু ধান দিয়ে ভাত খাবা, মানে শুধু ভাত খাবা, তরকারি লাগবে না, টমেটো তরকারি খাওয়া মনে করো। তো ধান আর টমেটো এই দুটারই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। আর গমের হচ্ছে তার উল্টা 42, 24-এর উল্টা 42। লাস্টের কথা, এক্সামে মনে করো 14 পাইলে পাস করবা ও জব পাবা, এখানে 14 হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, পাশের পাতে পাট, শশা, জব, এই তিনটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14। এই দিয়ে আমরা ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখতে পারি। আরেকটা হচ্ছে কবুতর, এখানে লেখা নাই, উড়িয়া আসিল, তাহলে বলো তো কবুতরের ক্রোমোজোম সংখ্যা কত? কবুতর উড়িয়া আসিল, তাহলে 80। ঠিক আছে, তাহলে 80, কবুতরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ভাই 80। ওকে, তো এই ছিল মোটামুটি ক্রোমোজোম সংখ্যা। দেখি ধরি পারো কিনা। আহ বলো গরুর ক্রোমোজোম সংখ্যা কত? 60, গুড। কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা কত?
6। আচ্ছা, সোনা ব্যাঙের ক্রোমোজোমের সংখ্যা কত? 26। তাহলে স্ক্রিনশট তুলে নাও। এখান থেকে অনেকগুলা সংখ্যা মনে রাখতে পারবা। ঠিক আছে, আশা করি পারবা, খুব ভালোভাবেই পারবা। তারপরে যাই আমরা তাহলে, ক্রোমোজোম হলো, এরপরে ক্রোমোজোমের গঠন উপাদান আছে, এখান থেকে আসলে এমসিকিউ দু একটা আসতে পারে। ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন। ক্রোমাটিন আবার কি দিয়ে তৈরি? ডিএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। তোমরা কি জানো ভাইয়া ডিএনএ এর সাথে কোন প্রোটিন থাকে? ওই প্রোটিনটার নাম কি? প্রোটিনটার নাম হলো হিস্টোন প্রোটিন। তো এটা থেকে এটাই বেসিক, যে ক্রোমোজোমের মূল উপাদানের নাম ক্রোমাটিন। ক্রোমাটিন মূলত ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। কোন প্রোটিন দিয়ে তৈরি? হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। ওকে। আচ্ছা, ক্রোমোজোমের মাঝখানে যে কুঞ্চিত অঞ্চল, ওই কুঞ্চিত অঞ্চলটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এটার নাম পড়বা একটু। এবং ক্রোমোজোমে যে জায়গায় নিউক্লিওলাস পুনর্গঠিত হয় সেই জায়গাটাকে বলা হয় গৌণকুঞ্চন। এই গৌণকুঞ্চনকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। এই যে বোল্ড করা জিনিসগুলা, এগুলা ভাইয়া তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিউক্লিওলাস তৈরি হয় কোথায়? গৌণকুঞ্চনে, বা ইংলিশে সেকেন্ডারি কনস্ট্রিকশনে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। বাকি এগুলো লাগবে না। ক্রোমোজোমের প্রকারভেদ আছে, রিডিং পড়ে নিতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। ক্রোমোজোমের পরে আমাদের টপিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের গঠন উপাদান দুই রকমের, একটা ডিএনএ একটা আরএনএ। নিউক্লিক অ্যাসিড দুই রকম হয়। ডিএনএ এর গঠন উপাদান, আরএনএ এর গঠন উপাদান যদি আমরা দেখি, তো আমরা চলে আসি নিউক্লিক অ্যাসিডের মূল উপাদানে। তিনটা উপাদান আছে, এই তিনটা নাম মুখস্থ করতে হবে: পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। তোমরা বলো তো, রাইবোজ সুগার, যেটা এক ধরনের পেন্টোজ সুগার, রাইবোজ সুগার থাকলে নিউক্লিক অ্যাসিডটা কি হবে, ডিএনএ নাকি আরএনএ? আরএনএ। গুড। আর যদি ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে ডিএনএ। তো এইভাবে রাইবোজ সুগার নাকি ডিঅক্সি রাইবোজ সুগার কোনটা অংশগ্রহণ করছে, সে তার উপর ভিত্তি করে নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ অথবা আরএনএ। ঠিক আছে, ওকে। এরপরে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এটা আছে দুই রকম, তোমরা জানো, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন দুই রকমের নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে। পিউরিনের উদাহরণ দুইটা, অ্যাডেনিন আর গুয়ানিন, এ আর জি। পাইরিমিডিনের উদাহরণ তিনটা, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। বলতে গেলে ভাইয়া এইচএসসির জন্য যেভাবে পড়েছো, এমসিকিউ এর প্রস্তুতি নিয়েছো, এই একই প্রস্তুতি, একই রকম পড়া, শুধু রিভিশন দিতে হবে। ঠিক সেইভাবেই, হ্যাঁ, এইচএসসির কোশ্চেন, বোর্ড কোশ্চেন যেরকম আসে ওই রকমই আসবে। ঠিক আছে, আচ্ছা। তো বেসিক তো এখন আসলে খুব বেশি তোমাদের পড়ার সুযোগ নাই, কারণ সময় খুবই কম। কিন্তু এখন তোমাদের যেটা দ্রুত রিভিশন দিতে হবে। ঠিক আছে, না, গঠন লিখতে দেওয়ার সম্ভাবনা কম ভাইয়া, হ্যাপি। ঠিক আছে, তোমরা সংজ্ঞা বা এরকম পড়তে পারো, নিউক্লিওসাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে। হ্যাঁ, এই দুটো সংজ্ঞা পড়তে পারো, বাকি এগুলো লাগবে না। এরপর আসে আমাদের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এই ডিএনএ এর গঠন সম্পর্কিত পাঁচটি পয়েন্ট লিখতে বলতে পারে। ওদের এই গতকালকের ক্লাসের এক্সাম কই দিতে পারবে জানেন? এলএমএস এ। আচ্ছা ভাইয়া, তোমাদের যে জেননের এলএমএস আছে না, সেইখানেই পরীক্ষাগুলো হবে, সব পরীক্ষাই হবে। ঠিক আছে, ওইখানে। হ্যাঁ, মেডিকেলের মতো পড়লেই হবে ভাইয়া, বায়োলজি মেডিকেলে যেভাবে পড়ো সেভাবে পড়লেই হবে। তো আসো, আমরা ডিএনএ এর গঠনে পাঁচটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি, তোমাদের এটা রিটেনে আসতে পারে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ওয়াটসন ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্স সম্পর্কে পাঁচটি পয়েন্ট লিখো, এরকম আসতে পারে। তো দেখো, প্রথম কথা হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক, তোমরা এটা জানো, অর্থাৎ ডাবল হেলিক্স, এটা ডান থেকে বাম দিকে ঘোরানো বা পেঁচানো সিঁড়ির মতো, প্রথম কথা। ডিএনএ দুটা সুতা সমদূরত্বে অবস্থান করে। তোমরা কি আমাকে বলতে পারবা
ডিএনএ সুতা দুটা পরস্পর কত দূরত্বে অবস্থান করে? সমদূরত্বে অবস্থান করে সেটা তো জানলাম, কিন্তু কত ন্যানোমিটার পড়ছো মনে আছে? এটা হচ্ছে 2 ন্যানোমিটার। একটা সুতার মাঝের ব্যাস হচ্ছে 2 ন্যানোমিটার ভাই, ওকে। তাহলে সূত্র দুটা পরস্পর সমদূরত্বে অবস্থান করে। এরপরে সুতা দুটা তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট, এই দুটা দিয়ে। সুতা তৈরি হয় এই দুটা দিয়ে, আর সুতা দুয়ের মাঝখানে ধাপ তৈরি হয় হাইড্রোজেন বন্ধন দিয়ে, ঠিক আছে, বা নাইট্রোজেন ঘটিত ক্ষার দিয়ে। তাহলে এই সুতাগুলা তৈরি হয় কি দিয়ে? সুগার আর ফসফেট দিয়ে। তোমরা যদি ছবি দেখো, রঙিন একটা ছবি আছে আমাদের বইতে, তাহলে বুঝতে পারবা। এই যে ভাই সুতা দেখছো না, এই যে দেখো, সুগার ফসফেট, সুগার ফসফেট। তাহলে সুতা তৈরি হয় সুগার এবং ফসফেট দিয়ে, আর মাঝখানের বন্ধন তৈরি হয় হাইড্রোজেন বন্ড দিয়ে, আর এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে, ঠিক আছে। তাহলে 3টা পয়েন্ট এখান থেকে হলো। আরো অনেক পয়েন্ট আছে, তোমরা পড়বা যেন পরীক্ষার সময় অন্তত 5টা খুব দ্রুত লিখতে পারো। 3টা পয়েন্ট, একটা কি দেখলাম, এটা হচ্ছে দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো দুটা সুতা পরস্পর সমদূরত্বে অবস্থান করে, দূরত্ব হচ্ছে 2 ন্যানোমিটার। এরপরে সুতা দুটা তৈরি হয় সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে, ঠিক আছে। সুতা দুটার মাঝখানে যে ধাপগুলো থাকে সেগুলো একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয়, যেমন এটি অথবা জিসি, এটা তোমরা ভালো করেই জানো। এরপরে মনে রাখতে পারো এই এটিজিসি, এটা তো দেওয়াই আছে। এ এবং টি এর মাঝে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে? দুটা হাইড্রোজেন বন্ধন থাকে। আর সি আর জি এর মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে। এরপরে আসো, একটা সম্পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তোমরা জানো এটা 34 অ্যাংস্ট্রম। পরপর 10 ধাপের দূরত্বকে বলা হয় একটা সম্পূর্ণ ঘূর্ণন। এবং যদি 10 ধাপের দূরত্ব হয় 34 অ্যাংস্ট্রম, তাহলে এক ধাপ থেকে আর এক ধাপের দূরত্ব কত বলো দেখি ভাইয়া পুরা? 10টা ধাপ যদি সমদূরত্বে বসার কারণে 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য হয়, তাহলে এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব কত হবে? 3.4 অ্যাংস্ট্রম হবে, ঠিক আছে। 34কে 10 দিয়ে ভাগ দিলে 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে, অথবা 0.34 ন্যানোমিটার। আচ্ছা, এরপরে আসো, প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা হচ্ছে 25টা, এটা এমসিকিউতেও আসতে পারে। তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিই, তোমরা দেখো তো উত্তর দিতে পারো কিনা। ধরো এটা একটা ডিএনএ, এ টি সি জি জি সি টি এ সি জি। বলো তো এই ডিএনএ তে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? না, ডায়াগ্রাম পরীক্ষায় আসার কথা না ভাইয়া, হ্যাঁ। তোমরা কিন্তু ইন্টারনেটে প্র্যাকটিস করেছো। কয়টা হাইড্রোজেন বন্ধন আছে কিভাবে বের করবা বলো? দেখো মনে রাখবা ভাইয়া, এ এবং টি এর মাঝে দুটা হাইড্রোজেন বন্ধন থাকে, সি এবং জি এর মাঝে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে। তাহলে সিজি আছে 1 2 3, 3 বার। তাহলে 3 × 9টা হাইড্রোজেন বন্ধন আছে ওর মাঝে। আর এটি আছে 2 বার, 2 × 2 = 4, 4 আর 9 = 13। তাহলে হাইড্রোজেন বন্ড আছে 13টা, ঠিক আছে, ওকে। এভাবে ছবি দেওয়া থাকতে পারে, পরীক্ষাতেও আসতে পারে। আচ্ছা, ডিএনএ এর কাজ রিডিং পড়বা। এরপর আসো আরএনএ। আরএনএ এর ব্যাপারটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কারণ আরএনএ এর ছোট ছোট টপিক আছে। আরএনএ হলো 5 প্রকার, তোমরা পড়েছো, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তোমাদের টিআরএনএ এর ছবিটা আসতে পারে, টিআরএনএ এর ছবি আঁকতে হবে, ছোট্ট একটা ছবি। টিআরএনএ এর চিত্র অঙ্কন করো বলতেই পারে, 2.5 মার্ক। তো কি করবা, দেখো, এটার উপরেই প্র্যাকটিস করবা, আহামরি কিছু না। আমি এখানে আরেকটা আঁকাই, এই যে দিলাম, বাহু দিলাম, লুপ দিলাম, নামলাম, অতিরিক্ত বাহুটা দিলাম, দিয়ে এইখানে আমাদের অ্যান্টিকোডন ফাঁসটা দিলাম, উঠলাম, আবার একটা লুপ দিলাম,
হয়ে গেছে। প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, পেন্সিল নিয়ে যাবা, ছবি আঁকতে হতে পারে, বায়োলজিতে ছবি দিতেই পারে। পেন্সিল দিয়ে আঁকবা অবশ্যই। কলম দিয়ে একদমই না। ছবি কখনোই কলম দিয়ে আঁকতে হয় না। তারপরে মার্কিং করবা। এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম। ঠিক আছে? আর এটা অ্যান্টিকোডন ফাঁস। এটা অ্যামিনো অ্যাসিড সংযুক্তি স্থান ACC কোডন এটা। এই যে ACC এই কথাগুলো লিখবা। তো এই ছবিটা ভাইয়া আমি তোমাদের রিটেনের জন্য সাজেস্ট করছি, হ্যাঁ? ছবিটা। এই মডেলটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল, জানো তো নাকি? আসতে পারে। আরএনএর ক্লোভার লিফ মডেলটি চিত্র সহ বা চিত্র বর্ণনা করো বা চিত্র লেখো। তাহলে ক্লোভার লিফ মডেল দিয়ে কোন আরএনএ বোঝায়? টিআরএনএ। ঠিক আছে? হ্যাঁ, শর্ট সিলেবাসে পরীক্ষা হবে ভাইয়া। তাহলে ক্লোভার লিফ মডেল দিয়ে টিআরএনএ এর গঠন বোঝায়, টিআরএনএ এর ছবিটা আঁকবা। এরপরে এখানে আরো কয়েকটা আরএনএ আছে, এমআরএনএ, টিআরএনএ, এগুলো রিডিং পড়বা। ডিএনএ আরএনএ এর পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখতে পারো এসকিউ এর জন্য। তো ডিএনএ আরএনএ এর ডিফারেন্স খুবই সহজ। ভৌত গঠন, ডিএনএ 2 সূত্রক, আরএনএ 1 সূত্রক। রাসায়নিক গঠনে ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ তে থাকে রাইবোজ সুগার। ঠিক আছে? ডিএনএ এর ক্ষারকের মধ্যে তোমাদের মনে আছে ডিএনএ তে কোন ক্ষারকটা থাকে যেটা আরএনএ তে থাকে না? কি সেই ক্ষারক? কি সেই ক্ষারকের প্রকাশ? কোন বর্ণ দিয়ে প্রকাশ করি আমরা? থাইমিন। ডিএনএ তে থাকে কিন্তু আরএনএ তে থাকে না। আবার কোনটা আছে যে শুধু আরএনএ তে থাকে, ডিএনএ তে থাকে না? ইউরাসিল। গুড। আচ্ছা, প্রকার ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই, কিন্তু আরএনএ 5 প্রকার হয়। প্রধান কাজ দেখো, ডিএনএ এর প্রধান কাজ হচ্ছে বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করা, কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করা। কিন্তু আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। মেইনলি প্রোটিন তৈরি করাটা এর কাজ। আচ্ছা, রুকা একটা ভালো কথা বলেছে ভাইয়া, যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলোতে শর্ট সিলেবাসে হাফ ছিল অধ্যায়টা, বাকি হাফ ছিল না। যেমন তড়িৎ রসায়ন, জৈব যৌগ, তাই না? তারপর কর্মমুখী রসায়ন, বিশেষ করে কেমিস্ট্রি, ফিজিক্স, পদার্থের গাঠনিক ধর্ম। আমার মনে হয় এগুলো পুরোটাই পড়া উচিত, কারণ টিচাররা এত কিছু মাথায় রেখে কোশ্চেন করে না। ওনারা শুধু দেখছে কোন কোন অধ্যায়ে শর্টে আছে, এর মধ্যে কোন কোন টপিক আছে এত কিছু তারা আসলে কেয়ার করে না ভাইয়া। হ্যাঁ, দেখা যাবে যে পদার্থের গাঠনিক ধর্ম আছে, কোন অংশ আছে কোন অংশ নাই, অত কিছু দেখার টাইম আছে তার? সে পুরোটা থেকে কোশ্চেন করে ফেলছে। তো ওগুলা তোমরা পুরোটাই পড়িও। ঠিক আছে? তাহলে ডিএনএ আর এর পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি ভালো করে পড়ার জন্য রিকোয়েস্ট করছি, তোমরা পড়ে নিও। এরপর আসো রেপ্লিকেশন। রেপ্লিকেশন তো অনেক জটিল একটা প্রক্রিয়া, এত বড় প্রক্রিয়া পরীক্ষায় আসার কথা না। তবে রেপ্লিকেশনে যে 5টা এনজাইম, এই এনজাইম গুলো কে কোন ধাপে কাজ করে সেগুলো পরীক্ষায় আসতেই পারে, এবং খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমাদের রিটেনে 5টা পয়েন্টওয়ালা কোশ্চেন গুলো বেশি আসে। ঠিক আছে? আচ্ছা, শাহরিয়ার ফিজিক্স কেমিস্ট্রি কিভাবে পড়বা? এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসে ভাইয়ারা ইনশাল্লাহ বলে দিবেন। আমরা তো এখন বায়োলজি পড়ছি ভাইয়া, তাহলে তুমি এখন বায়োলজিটা নিয়ে আগাও। ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসে একটু জিজ্ঞাসা করলে ভাইয়া ফিজিক্স বা কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে আশা করি তোমাকে বুঝাই দেবে, হ্যাঁ? দেখাই দিবে, তখন কেমিস্ট্রি বই খোলা থাকবে, বুঝাই দিতে পারবে। আচ্ছা, এই শর্ট করে, আচ্ছা হ্যাঁ আমি বলে দিচ্ছি ভাইয়া। সেটা হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। তোমরা জানো তো রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। আচ্ছা, নরসিং বলছো ভাইয়া নতুন তারা আগের ক্লাসগুলো কিভাবে পাবে? না ভাইয়া, কালকের এক্সাম তো আপলোড করে নাই। এটা তো আমি জানি না ভাইয়া, আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তোমাদের তোমাদের কোশ্চেন, পরীক্ষা, এগুলা তো আমার কিছুই জানা নাই। হ্যাঁ, আমাকে বলেও লাভ নেই, তোমরা তোমাদের গ্রুপে বলো বা রেটিনার হেল্পলাইন নাম্বারে কল দিয়ে বলো যে আমি এটা পাইনি, কিভাবে পাবো। হেল্পলাইন নাম্বারে র্যাপিড রেসপন্স হবে যদি কোথাও হেল্প না পাও।
আমার কাছে তো নাই ভাই এগুলো, সত্যি কথা। তোমরা যে ধরো এই পড়ার বাইরে কোনো কোয়েশ্চেন করলে আমি একটার উত্তর দিতে পারবো না, কারণ ওগুলো তো আমি জানি না। আমি তো ক্লাস নিই, ঠিক আছে? আমি তো তোমাদের পরিচালকও না, তোমাদের মনিটরও না, তোমাদের মেন্টরও না। আমি শুধু তোমাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ? তোমরা অনেক প্রশ্ন করো, আমি উত্তর দিতে না পারলে আমারও খারাপ লাগে। তুমি একটা প্রশ্ন করলা, আমি কিছুই বলছি না, এটা আসলে খারাপ লাগে, হ্যাঁ? তোমরা এই প্রশ্নগুলো কাইন্ডলি ওই জায়গাগুলোতে করবা যেগুলা থেকে অ্যান্সার পাওয়ার সুযোগ আছে। ওকে? আচ্ছা, তো আমি যেটা বলছিলাম ভাইয়া, যে রেপ্লিকেশন হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া। ওকে? এবং রেপ্লিকেশনের জন্য বেশ কয়েকটা এনজাইম লাগে। কোন এনজাইম কোন ধাপে কাজ করে আমি একটু তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। দেখো ভাই, ডিএনএ হচ্ছে পেঁচানো জিনিস। পেঁচানো অবস্থায় তো ওর উপরে কাজ করা যাবে না। তাই কাজের শুরুতেই দেখো এই পেঁচানো ডিএনএ কে খুলতে হয়। এই খোলার কাজটা করে হেলিকেজ নামের এনজাইম। তাহলে প্রথমে একটা এনজাইমের নাম পড়লাম আমরা হেলিকেজ। হেলিকেজ এনজাইম কি করে? ডিএনএ এর মাঝের এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিয়ে ওর প্যাচ খুলে দেয়। এটা হাসান স্যারের বই পড়াচ্ছি ভাইয়া। এরপরে আসো, এই প্যাঁচ খুলে দেওয়ার পরেও ওরা আবার প্যাঁচ লাগায় যেতে চায়, পুরাতন দড়ির মতো। দড়ি খুলতে চাইলে দেখবো আবার প্যাঁচা যেতে যাচ্ছে। তখন একে যেন আবার প্যাঁচা যেতে না পারে, ওই প্যাঁচানো থেকে বাধা দেয় টপোআইসোমারেজ নামের একটা এনজাইম। ঠিক আছে? আচ্ছা, তাহলে হেলিকেজ হচ্ছে প্যাঁচ খোলার এনজাইম। আবার যেন প্যাঁচ লাগায় যেতে না পারে এজন্য বাধা দেয় টপোআইসোমারেজ নামের একটা এনজাইম। টপোআইসোমারেজের কাজ কি? ডিএনএ অণু অতিমাত্রায় প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করা। হেলিকেজের কাজ কি? প্যাঁচগুলো খুলে দেওয়া। তাহলে দুটার কাজ আমরা দেখলাম, একজন প্যাঁচ খুলে দেয়, আরেকজন পুনরায় যেন প্যাঁচ পাকায় যেতে না পারে সেই জন্য হেল্প করে। ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে রেপ্লিকেশনের প্রধান এনজাইম। সে নতুন সুতা তৈরি করে, এটাকে বলে পরিপূরক স্ট্র্যান্ড, বা নতুন স্ট্র্যান্ডও বলতে পারো তোমরা সহজ কথায়। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এসকিউ বলতে তানবি, ওই যে তোমাদের ঢাকা ভার্সিটির পরীক্ষায় রিটেন অংশ আছে ভাইয়া, চারটা, প্রত্যেকটা সাবজেক্টের চারটা করে রিটেন অংশ আছে, শর্ট কোশ্চেন, হ্যাঁ। ওগুলো 2.5 মার্ক করে, তো ওগুলোও তো তোমাদেরকে পড়তে হবে। সব এমসিকিউ তো হবে না। ঢাকা ভার্সিটির পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ে 25 মার্কের পরীক্ষা হয়, 10 মার্ক রিটেন, 15 মার্ক এমসিকিউ। সেই 10 মার্ক রিটেনের জন্য এইরকম প্রশ্নগুলো আসে। দেওয়া থাকে যে ডিএনএ রেপ্লিকেশনের এনজাইমগুলোর নাম এবং কাজ লিখো। ঠিক আছে? হ্যাঁ, ভার্সিটি পরীক্ষাগুলো শর্ট সিলেবাসই হবে ভাই, হ্যাঁ। না, ম্যাথ স্কিপ করলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাওয়া যাবে না। তাই ম্যাথ স্কিপ না করাই ভালো। যদি পারো ম্যাথ দেওয়া উচিত। তাহলে এরকম 5টা এনজাইমের নাম পড়বা এবং তাদের কাজ পড়বা। এটা পরীক্ষায় আসার মতো। এরপরে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তবে ট্রান্সক্রিপশনের পরে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয়, বা প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। এটা 3 ধাপে হয়। সেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। ব্যাপারটা একটু বুঝাই দিই। ধরো, ট্রান্সক্রিপশন মানে হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি। ধরো এটা একটা কোষ, ঠিক আছে? এই কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে ডিএনএ। সেই ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং আরএনএ কোথায় কাজ করে? রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরিতে সাহায্য করে আরএনএ। তো নিউক্লিয়াসের মধ্যে তৈরি হওয়ার পরে আরএনএ কে নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমের কাছে চলে আসতে হবে। তো যখন আরএনএ নিউক্লিয়াস ত্যাগ করে সাইটোপ্লাজমে আসে রাইবোজোমের কাছে, তখন সেই আরএনএর ক্ষতি হতে পারে। সেই আরএনএর যেন ক্ষতি না হয়, এজন্য ওই আরএনএতে কিছু মডিফিকেশন করার দরকার হয়। সেই মডিফিকেশন গুলাকে বলা হয়, এই মডিফিকেশনের মাধ্যমে কি হয়, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হয়। ঠিক আছে? ম্যাথ স্কিপ করে বায়োলজি দিব, কেমিস্ট্রি ফিজিক্স টোটাল হয় 3টা, আর একটা কোন সাবজেক্ট হয় ভাইয়া? বাংলা বা ইংরেজি, যেটা তুমি ভালো পারো। যদি ম্যাথ স্কিপ করো তাহলে বাংলা বা ইংরেজি দিতে হবে। ম্যাথ যাদের 4 সাবজেক্ট, তারা ম্যাথ স্কিপ করতে পারবা, সেক্ষেত্রে বাংলা বা ইংলিশ দিতে হবে। সেক্ষেত্রে ম্যাথ রিলেটেড সাবজেক্ট যেমন ট্রিপলি, সিএসসি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো পাবা না। না পাও, সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা না থাকলে ওগুলো পাইতে হবে কেন? ঠিক আছে? হ্যাঁ, মেডিকেল স্ট্যান্ডার্ড দাগানো বই, ভার্সিটি স্ট্যান্ডার্ড দাগানো বই সেম।
একই জিনিস। ওকে, আচ্ছা, তো এই তিনটা ধাপের নাম পড়বা ভাইয়া, ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং। এইটা হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরির ধাপ। টেইলিং কিভাবে করা হয়, এমআরএনএ যেটা নতুন এমআরএনএ তৈরি হলো, এই যে মনে করো এইটা হচ্ছে নতুন এমআরএনএ, এর পেছনের দিকে ভাই দেখো অনেকগুলো অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত করে টেইল বানানো হয়, এটাকে পলি এ টেইল বলা হয়। আর ক্যাপিং এ কি করা হয়, ওর 5 প্রাইম প্রান্তে 7টা গুয়ানোসিন বসানো হয়, এটা হচ্ছে 7টা, এটা হলো ক্যাপিং। আর এ নিউক্লিওটাইড বসানো হয় 50 থেকে 150টা, এটা হচ্ছে টেইলিং। আর মাঝখানে ইন্ট্রন কেটে বাদ দেওয়া হয়, এক্সন গুলাকে রেখে দেওয়া হয়, এগুলো হচ্ছে এক্সন। এই এক্সন রেখে দেওয়া এবং ইন্ট্রন কেটে বাদ দেওয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্প্লাইসিং। দেখো, ইন্ট্রনস গুলাকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্প্লাইসিং। এই 3 প্রক্রিয়া শেষে একটা ইম্যাচিউর এমআরএনএ চূড়ান্ত এমআরএনএ তে পরিণত হয়। ওকে, এইভাবে তাহলে এমআরএনএ চূড়ান্তকরণ হয়। তাহলে চূড়ান্ত এমআরএনএ, ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং, এই 3 প্রক্রিয়া শেষে প্রি এমআরএনএ থেকে কি তৈরি হয়, চূড়ান্ত এমআরএনএ তৈরি হয় ভাইয়া। ওকে, আচ্ছা, তো এইটা একটু মনে রাখতে হবে। এরপরে রিভার্স ট্রান্সক্রিপশন মানে উল্টা ট্রান্সক্রিপশন, যেখানে আমরা জানি ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি, সেখানে রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি। তোমরা কি কেউ জানো কে এই আরএনএ থেকে ডিএনএ তৈরি করে? যে পারে এই কাজটা তাকে বলা হয় রেট্রোভাইরাস। একটা ভাইরাসে এই কাজটা পারে তোমাদের পরিচিতদের মধ্যে, ও হচ্ছে এইচআইভি। এইচআইভি কে বলা হয় রেট্রোভাইরাস বা রিভার্স ট্রান্সক্রিপশন সম্পাদনকারী ভাইরাস। ওকে, ঠিক আছে। এরপরে ট্রান্সলেশনের প্রক্রিয়া লাগবে না, তবে একটা বক্স আছে, আমাদের এই বক্সটা লাগবে। ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরি। প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। কি থেকে? ডিএনএ বা আরএনএ থেকে। বুশরা বলছে ভাই এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে ভাই প্রথম কোষের গঠন চ্যাপ্টার। ঠিক আছে, প্রথম অধ্যায়, বোটানির প্রথম অধ্যায়। আচ্ছা, তো এই বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা হচ্ছে ম্যাথ দিলে বাংলা ইংরেজি লাগবে না, ম্যাথ দিলে বাংলা ইংরেজি না দিলেও চলবে। হ্যাঁ, আজকে জুলজির আর একটা অধ্যায় পড়ানো হবে, জুলজির প্রথম অধ্যায় পড়ানো হবে, তাই আমি একটু দ্রুত আগাচ্ছি ভাই। হ্যাঁ, তো দেখো ভাই, এখান থেকে একটা এসকিউ আসতে পারে যে ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন বন্ধ করার জন্য কোন কোন অ্যান্টিবায়োটিক কোন কোন পর্যায়ে বাধা দেয়, সেটা একটু দেখাও। তখন আমরা এই অ্যান্টিবায়োটিকগুলোর নাম লিখব: ক্লোরোমাইসিন, এরিথ্রোমাইসিন, নিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন। এবং এই কোন অ্যান্টিবায়োটিক কোন পর্যায়ে বাধা দেয় সেটা একটু দেখব। ঠিক আছে, মেহেদী বলছো ভাইয়া যেগুলো আমি দেখাচ্ছি এগুলো পড়লেই হবে কিনা? এগুলো অবশ্যই পড়তে হবে। এর বাইরেও যদি তোমার হাতে সময় সুযোগ থাকে তুমি আরো একটু পড়বা ভাইয়া, কারণ এর বাইরেও প্রশ্ন হতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি না, কারণ অ্যাডমিশনের প্রশ্ন আসলে সব জায়গা থেকে আসার মতো। তবে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে ধারণা নিয়ে অন্যগুলোর উপরেও প্রস্তুতি নিবা। ঠিক আছে, আচ্ছা, তো দেখো ক্লোরোমাইসিন কোন ধাপে বাধা সৃষ্টি করে? পেপটাইড বন্ধনীতে বাধা সৃষ্টি করে। পেপটাইড বন্ধন কি ভাইয়া? অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরির একক। অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরপর যে বন্ধন দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন না থাকলে প্রোটিন তৈরি হবে না, তাই পেপটাইড বন্ধন তৈরিতে বাধা দেয় ক্লোরোমাইসিন। তোমরা একটা জিনিস জেনে রাখো, জ্বর আসলে বা বিভিন্ন অসুখে আক্রান্ত হলে তোমরা যে অ্যান্টিবায়োটিক খাও, অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, তোমরা জানো তাই না? কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে কিভাবে মেরে ফেলে জেনে রাখো। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রোটিন উৎপাদন প্রক্রিয়াটা বন্ধ করে দেয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়াটা বন্ধ করে দেয়। তো ট্রান্সলেশন বন্ধ করে দিলে ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করতে পারে না, ফলে ব্যাকটেরিয়া মারা যায়। এখন কিভাবে ট্রান্সলেশন বন্ধ করবে? এই যে এক একটা অ্যান্টিবায়োটিক ট্রান্সলেশন এক একটা ধাপ বন্ধ করবে। তো এটা কিন্তু আমাদের রিসার্চ এর কাজে অনেক লাগে।
আমরা এখনো নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার চেষ্টা করছি। এটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল এবং ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট বোথ। গবেষণার কাজ কিন্তু শুধু ডক্টররা করে না। চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু ডক্টর না। ওনারা চিকিৎসা রিলেটেড গবেষণা করেন, ডাক্তার না। ঠিক আছে? যেমন মাইক্রোবায়োলজিস্ট, ফার্মাসিস্ট, ওনারা কিন্তু ডক্টর না। কিন্তু ডক্টর রিলেটেড কাজকর্ম করেন। তো তোমাদের যাদের ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, এখন আল্লাহ হয়তোবা তোমাকে অন্য কোথাও দেখতে চান, তাদের জন্য ভালো অপশন হতে পারে মাইক্রোবায়োলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি। এগুলাতে পড়াশোনা করেও ডক্টরদের সাথেই থাকা যায়, ডক্টরের মতোই কাজ করা যায়। চিকিৎসা তুমি দিবা না, কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করবা, ঔষধ আবিষ্কার করবা। ভ্যাকসিন কি ডাক্তাররা আবিষ্কার করে বলো? না। কিন্তু একটা ভ্যাকসিন কত কত মানুষের প্রাণ বাঁচায়, তাই না? তো এই রিলেটেড কাজ করার সুযোগ আছে। তাহলে এই বক্সটা পড়বা ভাই, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল, হ্যাঁ, তাই আর কি তোমরা প্রবলেম ফেস করেছিলে, আমরা আবার ঠিক করেছি, আশা করি তোমরা শুনতে পাচ্ছো, তাই না? ওই নেট চলে গেছিল, বা বোঝোই তো আমাদের দেশের নেটের কি অবস্থা।
হুম, একটু তোমাদের অনেকেই লিভ নিয়ে ফেলছো, জয়েন করুক, আমরা তারপরে শুরু করছি। না না, এটা অবশ্য আমাদেরই নেট প্রবলেম হয়েছে, তোমাদের নেট প্রবলেম না। সব সময় তোমাদের দোষ দিব না। আচ্ছা, ঠিক আছে, তা আসো আমরা যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে শুরু করি। হ্যাঁ, তো আমি বলছিলাম ভাই, আমাদের যে জিন, এই জিনের না চারটা পার্ট আছে, এবং চারটা পার্ট চারটা কাজ করে। চারটা পার্ট কি কাজ করে? নাম পড়তে হবে, কাজ পড়তে হবে। নামগুলা পড়লে কাজ পারবা, কারণ কাজের সাথে নামের মিল আছে। যেমন দেখো, রিকম্বিনেশনের কাজ করে রেকন, মিউটেশনের কাজ করে মিউটন, হ্যাঁ, রেপ্লিকেশনের কাজ করে রেপ্লিকন, আর বাকি সব কাজ করে সিস্ট্রন। পারবা না? তাহলে জিনের, জিন প্রকাশের ইউনিট কয়টা? চারটা। কি কি? রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্ট্রন। রেকন কি করে? রেকন রিকম্বিনেশন করে। যদি কোথাও পুনর্বিন্যাসের প্রয়োজন হয়, ওটাকে ভাই ইংলিশে রিকম্বিনেশন বলে, ওটা করে। মিউটন মিউটেশন করে। রেপ্লিকন রেপ্লিকেশন করে, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার কাজটাকে তো রেপ্লিকেশন বলা হয়, সেই কাজটা করে রেপ্লিকন। আর সিস্টন বাকি সব কাজ করে। তো আসতে পারে এরকম, জিন, জিন কাকে বলে? জিনের এককগুলো নাম সহ কাজ লিখো। তাহলে জিন কাকে বলে? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককে জিন বলে। সেই জিনের কাজ কি? এই যে চারটা নাম, আর তাদের কাজ পড়বা, হলো, শেষ। এরপর আরেকটা আছে ভাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপেরণ। অপেরণ কি? অপেরণের গাঠনিক আহ, গঠন লিখো। এটাও এসকিউ, ওটা আমি এসকিউ লিখতে ভুলে গেছি। ওটাও এসকিউ, এটাও এসকিউ, মনে রাখবা। এর আগে আমরা যেটা দেখলাম, রেকন, মিউটন, সিস্ট্রন, এগুলো হচ্ছে প্রকৃত কোষের জিন। আদি কোষেরও জিন আছে, ওদের জিনও কাজ করে। আদি কোষের জিন যে পদ্ধতিতে কাজ করে, সেই পদ্ধতিটাকে বলা হয় অপেরণ মডেল। বিজ্ঞানীরা একটা মডেলের সাহায্যে দেখাইছেন যে আদি কোষের জিন কিভাবে কাজ করে। এটাকে বলা হয় অপেরণ। ঠিক আছে, অপেরণ। তাহলে সংজ্ঞাটা লিখবা আগে। আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরণ। ঠিক আছে, আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরণ। একটা অপেরণের চারটা পার্ট: নাম, গাঠনিক জিন, উদ্দীপক জিন, চালক জিন, নিয়ন্ত্রক জিন। তোমরা এখানে একটা ছবি আছে, যদি ছবিটা দেখো, এটা হচ্ছে গাঠনিক জিন। সে কি করে? প্রোটিন তৈরি করে। গাঠনিক জিন প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, গাঠনিক জিন প্রোটিন সংশ্লেষ করে। আর এই গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ বা গাঠনিক জিনকে পরিচালনা করে হলো চালক জিন। আর চালক জিনকে পরিচালনা করে নিয়ন্ত্রক জিন। এইটাই ওদের কাজ। তাহলে নিয়ন্ত্রক হচ্ছে সবার বস। নিয়ন্ত্রক জিন পরিচালনা করে চালক জিনকে, চালক জিন নিয়ন্ত্রণ করে গাঠনিক জিনকে। এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, নিয়ন্ত্রক জিন চালক জিনকে নিয়ন্ত্রণ করে, চালক জিন গাঠনিক জিনকে নিয়ন্ত্রণ করে। আর গাঠনিক জিন কি করে? প্রোটিন তৈরি করে। আর উদ্দীপক জিন অবশ্য এদের সাথে নাই, ও আলাদা। ও আরএনএ পলিমারেজ নামের একটা এনজাইম নিয়ে এসে এখানে যুক্ত করে আরএনএ তৈরি করার জন্য। তো এই চারটা কাজ হচ্ছে অপেরণের কাজ। তাহলে গাঠনিক জিন দেখো, এনজাইম সংশ্লেষ করে, ওইখানে লেখা প্রোটিন সংশ্লেষ করে, এখানে লেখা এনজাইম সংশ্লেষ করে। হ্যাঁ, দুনিয়ার সব এনজাইমই গঠনের দিক থেকে প্রোটিন, সো একই। এরপরে
প্রোমোটার জিন এই যে আরএনএ পলিমারেজ এনজাইমটা যুক্ত করে। চালক জিন দেখো গাঠনিক জিনকে চালায়, আর নিয়ন্ত্রক জিন চালক জিনকে নিয়ন্ত্রণ করে। এই চারটা জিনের নাম পড়বা, তোদের কাজ পড়বা। এটা দিয়ে এটা শেষ। মোটামুটি জিন হলো জেনেটিক কোড। জেনেটিক কোড চারটা জিনিস পড়তে হবে, আসলে তোমাদের একটু দেখাই। যে কোডন দিয়ে প্রোটিন তৈরি শুরু হয় সেটাকে বলা হয় স্টার্ট কোডন। হুম। তো তোমরা কি জানো স্টার্ট কোডন কোনটা? ভাই আপনি একটু দেখেন ওই পিসিতে নেট আছে কিনা। এই পিসিতে নেট চলে গেছিল, পরে আমি হচ্ছে হটস্পট মোবাইল ডাটা কেবল দিয়ে নিচ্ছি। যদি নেট চলে আসে তাহলে এটা খুলে দেবো, কারণ এটা তো 5 জিবির মতো আছে, বেশিক্ষণ চলবে না। তোমরা জানো ভাই স্টার্ট কোডন? হ্যাঁ এই ইউজি গুড। এই যে এখানে এই স্টার্ট কোডন, এটা মনে রাখবো। স্টার্ট কোডন কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে বলো তো? স্টার্ট কোডন কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? এ মেথিওনিন। এটা মনে রাখতে হবে, হ্যাঁ। মেথিওনিন নামের অ্যামিনো অ্যাসিড নির্দেশিত হয় কোন কোডন দ্বারা? স্টার্ট কোডন এইউজি দ্বারা। আর স্টপ কোডন আছে 3টা, ওই 3টার নাম মনে রাখছে তোমাদের? আমি তো এটাকে উয়া, উগা, উয়াগ এরকম বলি। এটা আছে ভাই? আচ্ছা দাঁড়াও। ঠিক আছে, তাহলে উয়া, উগা, ওয়াগ এই 3টা হচ্ছে স্টপ কোডন। এরা কি করে? প্রোটিন তৈরির কাজটা বন্ধ করে দেয়। ঠিক আছে, প্রোটিন তৈরির কাজটা বন্ধ করে দেয়, তাই এদেরকে বলা হয় স্টপ কোডন। টোটাল কোডন আছে 64টা, তার মধ্যে স্টার্ট কোডন একটা, স্টপ কোডন 3টা। আচ্ছা, এখানে তোমাদের একবার পরীক্ষা আসছিল, এই যে এখানে যে লাইনটা আছে, কার জন্য কয়টা কোডন আছে? লাইসিনের জন্য 2টা, ভ্যালিনের জন্য 4টা, আর্জিনিনের জন্য 6টা কোডন আছে। হ্যাঁ, তো এই লাইনটুকু পড়বা, ঠিক আছে। আর ভার্সিটিতে পরীক্ষায় ভাই এটা আসতেই পারে যে ধরো ইউসিইউ এই কোডন দ্বারা কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা হয়? এই সেরিন। এটা আসলে মনে রাখা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, তো এই দিয়ে কিন্তু আমাদের এই কোডনও পড়া হয়ে গেল। কোডনের বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য পড়া যেতে পারে এখান থেকে। 5টা, যে কোনো অনেকগুলাই আছে, 5টা বৈশিষ্ট্য পড়ে নিও তাহলেই হবে, ঠিক আছে। এই দিয়ে আমাদের এই অধ্যায় শেষ করি আমরা, এবং এই অধ্যায় থেকে আমরা একটু কোশ্চেন দেখি, কি কি কোশ্চেন আসছে সেটা একটু দেখি। আসো দেখি তোমাদের পারা যায় কিনা। মোবাইল খুলে দিলে আবার নেট চলে যাবে না তো ভাই? দেখেন তো। একটু আগে কিন্তু নেট চলে গেছিল, তখন আবার ওই যে বন্ধ হয়ে গেছিল সব। আচ্ছা দাঁড়ান, তাহলে এটা শেষ করি 2 মিনিট তারপরে বলি। আচ্ছা দেখো, তোমরা এটার উত্তর দিতে পারবা? 28 নম্বরটা, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? টার্মিনেশন কোডন। পারছো তাইলে? টার্মিনেশন কোডন হচ্ছে উগা, ইউজিএ, তাহলে সি নাম্বার, হ্যাঁ। ইউজিএ হলো টার্মিনেশন কোডন। আর এটা পারবা যে অ্যান্টিকোডন পাওয়া যায় কোনটাতে? টিআরএনএ তে, গুড। ঠিক আছে, অ্যান্টিকোডন পাওয়া যায় টিআরএনএ তে, তাহলে এই যে সি নাম্বারটা হবে। এবং এখানে দেখো রিটেনের কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে, যেটা ডিএনএ প্রতিলিপন বলতে কি বোঝো? ডিএনএ প্রতিলিপনের জন্য 4টি উপকরণের নাম লিখো, এই যে এরকমটা আসছে এর আগে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন ভাই রিটেনে আসে। আর কোনো প্রশ্ন অবশ্যই এই চ্যাপ্টার থেকে রিটেনে আসে নাই। দেখো তো এই 23 নম্বরটার উত্তর কি হবে? ডিএনএ এর সিঁড়ির প্রতি প্যাচের দৈর্ঘ্য কত? প্রতি প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এইটা, এটা হলো প্রতি প্যাচের দৈর্ঘ্য, হ্যাঁ। আর এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব কত? তাইলে হবে 3.4 অ্যাংস্ট্রম, সি নাম্বারটা।
আবার আমি তোমাদেরকে এটাও বলছিলাম, ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডের দূরত্ব কত? 22 নম্বরটা দেখো। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসে ঠিক যেমনটা এইচএসসি তে লাগছে তেমনটাই। হ্যাঁ, এটা 2 ন্যানোমিটার, দুই স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 ন্যানোমিটার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার জুলজিতে চলে যাই। তোমরা একটা জুলজি বের করো ভাইয়া, জুলজি বই বের করো, ফার্স্ট চ্যাপ্টার বের করো। 2 মিনিটের ব্রেক, 2 মিনিটের মধ্যেই তোমরা জুলজি ফার্স্ট চ্যাপ্টার বের করো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়বো। এই চ্যাপ্টারটা বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতবার পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে এককভাবে এই চ্যাপ্টার থেকে, এই জুলজির প্রথম অধ্যায় থেকে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার থেকে। আগেও তোমাদেরকে ধারণা দিই কি ধরনের প্রশ্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে 15-16 সাল থেকে 25 সাল পর্যন্ত, তাহলে 10 বছর হলো তাই না, বলো? দেখো তো ভাইয়া পুরা 15-16 সাল থেকে 25 সাল, 10 বছরে কয়টা কোশ্চেন আসছে? কয়টা? 30টা। তার মানে গড়ে প্রতি বছরে কয়টা করে আসছে? 3টা করে। এইরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা প্রথম অধ্যায়, তোমরা আশা করি অনেকবার পড়ছো। পর্বের বৈশিষ্ট্যগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে পর্বের উদাহরণ, সায়েন্টিফিক নেম সহ। আমি আবারও বলছি, মেডিকেল অ্যাডমিশনে সায়েন্টিফিক নেম লাগে না, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে সায়েন্টিফিক নেম প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স আর কি বোঝাবো, তোমরা ধরে নিতে পারো এখান থেকে তোমাদের পরীক্ষায় 2টা প্রশ্ন আসবে, এক চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন এমসিকিউ আর একটা রিটেন, একটা রিটেন আসবে। ঠিক আছে, আচ্ছা। জেনারেল বই কখন দেবে এটা আমি জানি না তো ভাইয়া, বললাম তো তোমাদের এইসব প্রশ্ন উত্তর আমি তো জানি না। এই যে দেখো, লাস্ট ইয়ারে পরিফেরা ও একানোডার্মাটা পর্বে 2টা করে পার্থক্য লিখতে বলছে। আচ্ছা, তো তোমরা বলো, পরিফেরা আর একানোডার্মাটা পর্বে 2টা করে পার্থক্য লিখতে পারবা না? বানায় লিখতে হবে। পরিফেরাতে যে কঙ্কাল থাকে এটা হচ্ছে স্পিকিউল বা স্পঞ্জিন, তাই না? স্পিকিউল বা স্পঞ্জিন নামের কঙ্কাল দিয়ে পরিফেরার দেহ তৈরি হয়। আর একানোডার্মাটাতে কন্টকময় ত্বক, স্পাইন, পেডিসিলারি, এগুলা হচ্ছে ওদের বহিঃকঙ্কাল। ওকে, কৃষিগুচ্ছ শর্ট সিলেবাস যতটুকু আমি জানি। এরপরে আসো, পরিফেরাতে সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে আছে পানি সংবহন, সরি নালীতন্ত্র, নালীতন্ত্র ক্যানাল সিস্টেম, তাই না? ক্যানাল সিস্টেম। আর একানোডার্মাটাতে আছে পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এই তো। তো চেয়েছে 2টা পার্থক্য আর একটা করে উদাহরণ। পরিফেরার উদাহরণ স্কাইফা জিলাটিনোসাম, অথবা তোমরা স্পঞ্জের একটা নাম লিখতে পারো যে কোনো। আর একানোডার্মাটা তো তোমরা জানো, তারা মাছ, অ্যাস্টেরিয়াস রুবেন্স, সমুদ্র তারা। এইটা একবার আসে 24-25 সালে। তার আগের বছর আসছিল শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রাণীর জীবন পদ্ধতি কয় ভাগে বিভক্ত? 4 ভাগে।
মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী। এটাই রিটেনে আসছে। 4টা লিখলে 2.5 মার্ক। তার আগের বছর আসছিল নিচের প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম লেখো। গৃহমাছি পড়ছো তোমরা? গৃহমাছের বৈজ্ঞানিক নাম মুস্কা ডোমেস্টিকা। ডোমেস্টিক গৃহমাছি যে, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ড ক্লাস করলে হবে ভাই, লাইভ ক্লাস করতে হবে এমন কোনো জরুরি না। এরপরে আসো গোল কৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এটা হচ্ছে গোল কৃমি। রুই মাছ তো জানো, লেভিও রোহিতা। দোয়েলের নাম তো 9-10-এও পড়ছো, কপসিকাস সাউলারিস। গোকরা সাপ, নাজা নাজা। তো প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন না, সহজই আসছে। এরপর আসো 21-22 সালে আসছিল আর্থ্রোপোডা পর্বের 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা আমাকে বলো, ঘাস ফড়িং এর 5টা বৈশিষ্ট্য লিখতে পারবে না? আর্থ্রোপোডা পর্বের একটা আদর্শ প্রাণী তো ঘাস ফড়িং। অ্যান্টেনা থাকে, 1 জোড়া বা 2 জোড়া অ্যান্টেনা থাকে। কাইটিন যুক্ত কিউটিকল নির্মিত দেহ কঙ্কাল, তাই না? চোখ, ওদের চোখের নাম কি বলো? ঘাস ফড়িং দেখে কি দিয়ে বলো? পুঞ্জাক্ষী, তাই না? তাহলে ওদের কি আছে? পুঞ্জাক্ষী আছে। ওকে। তারপর ওদের রেচন অঙ্গের নাম কি বলো? ম্যালপিজিয়ান নালিকা। রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। তো এরকম 5টা বৈশিষ্ট্য লিখতেই পারো তোমরা, যে কোনো 5টা বৈশিষ্ট্য। এই যে রেচন অঙ্গ, ম্যালপিজিয়ান নালিকা, বহিঃকঙ্কাল কাইটে নির্মিত, পুঞ্জাক্ষী থাকে, আচ্ছা ট্যাগমাটায় বিভক্ত দেহ। ওকে। এর আগের বছর 20-21 সালে আসছিল প্লাটিহেলমিনথিস আর নেমাথেলমিনথিস এর 5টা বৈশিষ্ট্য বা পার্থক্য লিখো। প্লাটিহেলমিনথিস মানে চ্যাপ্টা কৃমি, নেমাথেলমিনথিস মানে গোল কৃমি। চ্যাপ্টা কৃমি আর গোল কৃমির 5টা পার্থক্য লিখতে হবে। এরপরে তার আগের বছর আসছিল, দেখো সায়েন্টিফিক নেম আমি কি বললাম, যে মেডিকেল অ্যাডমিশনে সায়েন্টিফিক নেম না লাগলেও ভার্সিটিতে লাগবে। দেখো ডিরেক্ট বলে সায়েন্টিফিক নেম লিখো। সায়েন্টিফিক নেম, ক্যারেক্টারিস্টিক্স এগুলা পড়লে তো সব পড়া হয়ে যাবে, ঠিক আছে। আর ওই যে শ্রেণীবিন্যাসের যে ভিত্তি, সিলোম, প্রতিসাম্যতা, কঙ্কাল, কার কি ধরনের কঙ্কাল আছে, কার কি ধরনের সংবহন তন্ত্র আছে, কার কি ধরনের ক্লিভেজ আছে, এগুলা আসতে পারে। প্রথম অধ্যায়টা যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা ভালো করে পড়বা ঢাবি রিটেনের জন্য, ঠিক আছে। গোল কৃমির নাম আবারও আসছে, রুই মাছ, আপেল শামুক, পাইলা গ্লোবোসা, এটা নাম তো তোমরা পড়ছো। দোয়েলের নামও আবার আসছে। জোকের নাম আসছিল হিরোডিনারিয়া মেডিসিনালিস, জোকের সাইন্টিফিক নাম। এটা মেডিসিনের মতো কাজ করে, তোমরা জোক থেরাপির নাম শুনছো মনে হয়, এই জন্য এটার নাম মেডিসিনালিস। আর ঘড়িয়ালের নামটা গ্যাভিয়ালিস গ্যাঙ্গিটিকাস। তো এই সাইন্টিফিক নেম তোমরা কোন, আচ্ছা তোমরা বলো তো আমাকে, কোনটা সাইন্টিফিক নাম পড়বো আর কোনটা পড়বো না, তোমরা জিজ্ঞাসা করতে পারো আমাকে। তোমরা বলো, এখানে যে 6টা প্রাণী আছে তাদেরকে তোমরা চেনো কিনা, সবাই দেখো তাদের নাম শুনেছো কিনা, তাই না? তাহলে ভাই কোনটা পড়বো, যেগুলা আমাদের সচরাচর পরিচিত, কমন। আগে যে প্রাণীগুলো আসছিল দেখো তো, গৃহমাছি, দোয়েল, গোকরা সাপ, গোলকৃমি, রুই মাছ। তোমাদেরকে তাহলে বুঝাইতে পারছি কোনগুলো সাইন্টিফিক নেম পড়তে হবে, সেগুলো আমাদের কমন প্রাণী। এখন বইয়ে তো ভাই অনেক নাম আছে, অনেক কঠিন কঠিন নাম আছে, এমন এমন প্রাণীর নাম আছে যেগুলো তুমি জীবনে দেখো নাই, দেখারও সুযোগ নাই, ওগুলা আসবে না। ওকে, বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা আজকে ফুল চ্যাপ্টার তোমাদের আছে, কারণ তোমাদের অনেক ক্লাস ভাইয়া, তোমাদের পড়া অনেক, সময় কম, তাই এটা আমরা এখন পড়বো। যাই হোক, আমি শুধু দেখাই দিব যে কোনগুলা তোমাদেরকে মেইনলি পড়তে হবে। প্রথমে এটা দেখো, জীববৈচিত্র্যের জনক হচ্ছে অসবর্ন উইলসন। জীববৈচিত্র্যের জনককে অসবর্ন উইলসন, ওনার নাম পড়বা, নতুন অ্যাড করছে। তোমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিল তখন বইয়ের কিন্তু এটা ছিল না। বইয়ের বাইরে কিছু আসে না ভাইয়া, বইয়ের ভেতর থেকেই সব আসে। এরপর আসো, প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? 3 প্রকার, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, ঠিক আছে। এরপরে শ্রেণীবিন্যাসের ভিত্তি, আমি প্রথম যে কথাটা বলবো, সংগঠন ক্রমমাত্রা, এটা তোমাদের রিটেনের জন্য লাগতে পারে। সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে প্রাণীদেরকে শ্রেণী বিভাগ করো।
কোষ মাত্রার প্রাণী যারা শুধুই কোষ দিয়ে তৈরি, যেমন পরিফেরা। ছোট করে লিখবা, কোষ মাত্রার প্রাণী শুধুই কোষ দিয়ে তৈরি, পরিফেরা। টিস্যু মাত্রার প্রাণী, কোষ টিস্যু লেখাটা জরুরি না, টিস্যু লিখলেই হবে। টিস্যু মাত্রার প্রাণী শুধুমাত্র টিস্যু দিয়ে গঠিত, নিডারিয়া। অঙ্গ মাত্রার প্রাণী শুধুমাত্র অঙ্গ নিয়ে গঠিত, প্লাটিহেলমিনথিস। পরপর তিনটা সিরিয়াল মেইনটেইন করছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী নেমাটোডা লিখতে পারো। আর প্রথম অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হচ্ছে নিমার্টিয়া। আর প্রধান পর্বের মধ্যে নেমাটোডা। জীবন পদ্ধতিতে গতবারই আসছে, এটা তো অলরেডি আসছে, আরেকবার আসতে পারে, তোমরা পড়ে রাখবা। মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, সহজীবী। একদম বই থেকে হুবহু প্রশ্ন আসবে, হ্যাঁ, বানাই কিছু আসবে না, বইয়ের বাইরে থেকে কিছু আসবে না। ক্লিভেজ খুব একটা ইম্পর্টেন্ট না, তবে ক্লিভেজের প্রকারভেদটা ইম্পর্টেন্ট। অরিও ক্লিভেজ উদাহরণ পড়বা, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আর সর্পিল ক্লিভেজ, এই তিনটা ক্লিভেজের নাম এবং উদাহরণ পড়বা। এটা একটা এসকিউ। পার্থক্য, দ্বিস্তরী প্রাণী আর ত্রিস্তরী প্রাণীর পাঁচটা পার্থক্য লিখো। দ্বিস্তরী এবং ত্রিস্তরীর পাঁচটা পার্থক্য, ঠিক আছে? প্রতিসাম্য, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা এখন পর্যন্ত আসে নাই। আমি এটাই ভাবি কেন আসে নাই। 5 প্রকারের প্রতিসাম্যতার নাম লিখো এবং প্রত্যেক প্রতিসাম্য একটা করে উদাহরণ দাও। তো দেখি তোমাদেরকে ধরি, বলো তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এরকম একটা উদাহরণ দাও তো। প্রশ্ন তোমাদের এরকম থাকবে যে প্রতিসাম্যতা কি, প্রতিসাম্যতার প্রকারভেদ ও উদাহরণ দাও। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হচ্ছে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি। ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, তাই না, যাদেরকে সমান দুইটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, অপ্রতিসম বলো ভাই, অপ্রতিসম কোনটা? যারা লিখছো না, কোনো সমস্যা নাই ভাই, লেখাটা খুব জরুরি না, তোমরা মনে মনে বলবা আর মিলাবা যে আমাদের এগুলো আছে কিনা, মিলতেছে কিনা। হ্যাঁ, আপেল শামুক, তাই না, তারপরে স্পঞ্জ, এগুলো হচ্ছে অপ্রতিসম। পরিফেরা পর্বের প্রাণীরা অপ্রতিসম। গোলীয় প্রতিসম, গোল যেসব প্রাণী তারা হচ্ছে গোলীয় প্রতিসম, যেমন ভলভক্স, রেডিওলারিয়া, হ্যালিওজোয়া। এগুলো একটু অপরিচিত, ভলভক্স, রেডিওলারিয়া, হ্যালিওজোয়া, এগুলো হচ্ছে গোলীয় প্রতিসম। অরীয় প্রতিসম, হাইড্রা, জেলিফিশ, এরা অনেকগুলা সমান সমান অংশে বিভক্ত হতে পারে, তাই এরা অরীয় প্রতিসম। দ্বি অরীয় প্রতিসম একটাই আছে, সিওলোপ্লানা। সিওলোপ্লানা, এটা হচ্ছে প্রাণীর নাম, আর এর পর্বের নাম টিনোফোরা। তাহলে টিনোফোরা পর্বের সিওলোপ্লানা হচ্ছে একটাই দ্বিঅরীয় প্রতিসম প্রাণীর নাম। আর যদি পঞ্চ অরীয় প্রতিসম বলো, পঞ্চ অরীয় প্রতিসমর নাম কাকে দিবা ভাইয়া? হ্যাঁ ভাই, এটা ভার্সিটি স্ট্যান্ডার্ড 99, মেডিকেল, ভার্সিটি, বায়োলজি একই রকম প্রস্তুতি, শুধু রিটেন ছাড়া। পঞ্চ অরীয় প্রতিসম হচ্ছে স্টারফিশ, হ্যাঁ, এখানোডার্মাটা যতগুলা প্রাণী সবাই পঞ্চ অরীয় প্রতিসম, ঠিক আছে? আচ্ছা, এই দিয়ে প্রতিসাম্যতা হলো। এরপরে প্রান্তিকতা, তল, এগুলা লাগবে না। সিলোম, হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিলোম কাকে বলে একটা সংজ্ঞা আছে এটার, তোমরা কি বলে, এইচএসসি তেও পড়েছো। সিলোমের সংজ্ঞাটা একটু বলি। সিলোম একটা গহ্বর ভাইয়া, হ্যাঁ, গহ্বর, এবং সেই গহ্বরের চারপাশে একটা পর্দা লাগবে, সেই পর্দার নাম পেরিটোনিয়াম পর্দা। সিলোম নামের গহ্বরের চারপাশে পেরিটোনিয়াম, মানে একটা গহ্বরের চারপাশে যখন পেরিটোনিয়াম পর্দা থাকে আর গহ্বরটা যখন ফাঁকা থাকে, ফাঁপা এরকম, তখন সেটাকে বলা হয় সিলোম। তো আমরা সংজ্ঞা দিব এভাবে, এটা নর্মালি ত্রিভ্রূণ স্তরী প্রাণীদের থাকে। তো ত্রিভ্রূণ স্তরী প্রাণীদের মেসোডাম স্তর থেকে উৎপত্তি হওয়া যে গহ্বর পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাকে সিলোম বলে। সিলোম হওয়ার জন্য তাহলে তিনটা শর্ত আছে: মেসোডাম থেকে উৎপত্তি হতে হবে, একটা ফাঁকা গহ্বর থাকতে হবে, এবং সেই গহ্বরটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকতে হবে, তাহলে তুমি সেটাকে সিলোম বলতে পারবা, ঠিক আছে? তাহলে সংজ্ঞা হলো যে মেসোডাম থেকে সৃষ্ট গহ্বর পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত থাকলে তাকে বলা হয় সিলোম। যাদের সিলোম আছে তাদেরকে বলা হয় সিলোমেট, যাদের সিলোম নাই তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট, আর যাদের প্রকৃত সিলোম নাই তাদেরকে বলা হয় সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট। তোমরা অ্যাসিলোমেট এর উদাহরণ পড়বা,
প্রথম তিনটা পর্ব পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এরা হলো অ্যাসিলোমেট। সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট বা ভ্রান্ত সিলোম, এটার উদাহরণ হচ্ছে নেমাটোডা। আর ইউসিলোমেট নেমাটোডার পরে যতগুলো পর্ব আছে সবাই ইউসিলোমেট। ওকে, সংবহন তন্ত্র আর কঙ্কাল তন্ত্র, এটা এমসিকিউ এর জন্য রিডিং পড়বা, কার কোন ধরনের কঙ্কাল আছে, কার কোন ধরনের সংবহন আছে, এগুলো একটু রিডিং পড়বা কারণ এগুলো এমসিকিউ তে লাগবে। পাঁচটা রাজ্যের নাম এবং তাদের একটা করে প্রাণীর নাম, এটা অবশ্য বোটানি, জুলজি যে কোনোটা থেকে আসতে পারে। যেহেতু পাঁচটা রাজ্যের নাম আছে, তোমরা এই পাঁচটা রাজ্যের নাম পড়বা ভাইয়া। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া, তোমরা জানো তাই না? কোন রাজ্যের প্রাণীর কারা? মনেরা রাজ্যে সব আদিকোষীরা, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া। প্রোটিস্টা রাজ্যে আছে শৈবাল, যেমন স্পাইরোগাইরা, অ্যামিবা। তারপরে আছে ফানজাই, ফানজাই রাজ্যে আছে ধরো অ্যাগারিকাস বা পেনিসিলিয়াম, এই ছত্রাক গুলা। প্ল্যান্টিতে তো গাছপালা আছে, আর্টোকার্পাস হেটেরোফাইলাস, কাঁঠাল গাছ। হুম। আর অ্যানিমিলিয়া হচ্ছে প্রাণী, তো হোমোস্যাপিয়েন্স আমাদের নাম দিতে পারো। নিউ এডিশনের বইটা না, এটা হচ্ছে এই বছরের জানুয়ারির বই। জুলাইয়ে তো আরেকটা এডিশন আসছে, এটা জানুয়ারি মাসের বই ভাইয়া। হুম। ঠিক আছে, তাহলে এই পাঁচটা পর্বের পাঁচটা রাজ্যের নাম এবং তাদের একটা করে উদাহরণ, সাইন্টিফিক নেম পড়বা। তারপরে আসো, এগুলা এমসিকিউ এর জন্য রিডিং পড়বা। চলে আসি আমাদের নন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। তোমাকে বলতেই পারে পাঁচটি বৈশিষ্ট্য লেখো, নন কর্ডাটা পর্বের পাঁচটি বৈশিষ্ট্য লিখো। তো নন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য পাঁচটা পারবা না? প্রথম কথা হচ্ছে যে নোটোকর্ড থাকে না। নোটোকর্ড থাকে না জন্যই তোরা নন কর্ডাটা, নোটোকর্ড থাকলে হতো কর্ডাটা। দেন গলবিলীয় ফুলকারন্ধ্র নাই। মাছ, হাঙ্গর, তারপরে মানে করডাটাদের গলবিলীয় ফুলকারন্ধ্র আছে। তোমাদেরকে সহজ করে মনে রাখার জন্য বলতে পারি, করডাটাদের যেসব বৈশিষ্ট্য নন করডাটাদের ওগুলার উল্টা বৈশিষ্ট্য। যেমন কর্ডেটদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, তাহলে নন কর্ডেটদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না। গলবিল বলতে গলা অঞ্চলে ফুলকার মতো ছিদ্র আছে, ফুলকা থাকার জন্য ছিদ্র আছে, ওটাকে বলা হয় ফুলকারন্ধ্র। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো কর্ডেটদের, তোমরা বলো তো ভাইয়া, কর্ডেটদের পায়ুর পেছনে লেজ থাকে কিনা? ওটাকে বলা হয় পায়ু পশ্চাৎ লেজ। কর্ডেটদের, কর্ডেটের উদাহরণ হচ্ছে গরু, ছাগল, ঘোড়া, মহিষ। আমরাও, আমাদের লেজ বিলুপ্ত হয়ে গেছে বা এরকম আমাদের লেজ নাই, কিন্তু কর্ডেটদের পায়ের পেছনে লেজ থাকে। তাহলে নন কর্ডেটদের থাকে কিনা? থাকে না। তাহলে দেখো, পায়ুর পশ্চাৎ লেজ থাকে না। তোমার স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু মানে স্পাইনাল কর্ড, অঙ্কীয় দেশে না পৃষ্ঠ দেশে বলো? পিছনে, আমরা সবাই জানি আমাদের স্নায়ুরজ্জু আছে পৃষ্ঠ দেশে, আর আমাদের স্নায়ুরজ্জুটা ফাঁপা। তাহলে ওদেরটা হবে অঙ্কীয় দেশে আর নিরেট। স্নায়ুরজ্জু অঙ্কীয় এবং নিরেট। আমাদের হৃদযন্ত্র অঙ্কীয় দেশে না পৃষ্ঠ দেশে বলো? হৃদযন্ত্র, হার্ট এইখানে, তার মানে অঙ্কীয়, এটা সামনের দিক বা নিচের দিককে বলা হয় অঙ্কীয় দেশ। তাহলে আমাদের অঙ্কীয় দেশে, তাহলে ওদের কোথায় থাকবে? পৃষ্ঠ দেশে। দেখো, হৃদযন্ত্র পৃষ্ঠ দেশে। আমাদের হিমোগ্লোবিন থাকে আরবিসির ভেতরে, ওদের হিমোগ্লোবিন থাকে রক্তরসে। আমাদের হেপাটিক পোর্টাল তন্ত্র নাই, ওদের হেপাটিক পোর্টাল তন্ত্র, সরি উল্টা বলছি, আমাদের হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, ওদের নাই। ওদের ত্বক থেকে চোখের উদ্ভব হয়, আমাদের ব্রেইন থেকে চোখের উদ্ভব হয়। ঠিক আছে, এই যে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। এরপরে পর্ব, আবারও বলছি প্রশ্ন সহজ হবে, জটিল করে চিন্তা করার কিচ্ছু নাই। প্রত্যেকটা পর্বের একটা মিনিমাম একটা করে প্রাণীর সায়েন্টিফিক নেম পড়বা, আর মিনিমাম
5টা করে বৈশিষ্ট্য পড়বা। কি বললাম? প্রত্যেকটা পর্বের লিখে রাখতে পারো, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, গ্যারান্টি। এবং প্রশ্ন আসলে আসবে কোন একটা পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো, অথবা 2টা পর্বের 5টা পার্থক্য লিখো। তো বৈশিষ্ট্য জানা থাকলে তো পার্থক্য লিখতে পারবা, তাই না? আর একটা করে সায়েন্টিফিক নেম লাগবে, যেটা তোমার ভালো লাগে। তো প্রথমেই হচ্ছে পরিফেরা পর্ব। এদেরকে কি প্রাণী বলা হয়? এদেরকে ছিদ্রালু প্রাণী বলা হয়, কারণ এদের শরীরে অনেক ছিদ্র আছে। ছিদ্র থাকার কারণে এদেরকে স্পঞ্জ নামেও ডাকা হয়, কারণ স্পঞ্জের গায়ে অনেক ছিদ্র থাকে। বৈশিষ্ট্যের মধ্যে যদি আসি, এরা কোষ মাত্রার প্রাণী, কারণ এদের শরীরে কোষ ব্যতীত অন্য কোনো গঠন থাকে না। এদের বাইরের স্তরের নাম, 2 নম্বর পয়েন্টটা দেখো, পিনাকোডার্ম, আর ভেতরের স্তরের নাম কোয়ানোডার্ম বলে। 2 স্তরের মাঝখানে থাকে মেসোহিল। এটা একটা বৈশিষ্ট্য। এদের শরীরে যে ছিদ্রগুলো থাকে সেগুলোকে বলে অস্টিয়া। এদের শরীরে পানি, রক্ত তো এদের নাই, কি পরিবহন হয়? শরীরে কি দিয়ে পরিবহন হয়? পানি দিয়ে পরিবহন হয়। সেই পানি দিয়ে পরিবহন হওয়ার জন্য আছে নালীতন্ত্র। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো, যে প্রথম কথা, এদেরকে বলা হয় ছিদ্রালো প্রাণী। ছিদ্রালো প্রাণী, এদেরকে বলা হয় স্পঞ্জ। এরা কোষ মাত্রার প্রাণী। বাইরের স্তরের নাম পিনাকোডার্ম, ভেতরের স্তরের নাম কোয়ানোডার্ম, মাঝখানে লেয়ারের নাম মেসোহিল। শরীরে ছিদ্র থাকে, ছিদ্রের নাম অস্টিয়া। শরীরে পানি পরিবহনের জন্য আছে নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম। শরীরে কঙ্কালের জায়গায় যে কঙ্কাল তন্ত্র, সেটা তৈরি হয় স্পিকিউল বা স্পঞ্জিন দিয়ে। স্পিকিউল বা স্পঞ্জিন। কোনো ধরনের ছন্দ টন্দ দিয়ে এগুলা মুখস্থ করা ট্রাই করবে না, এত ছন্দ জীবনেও মনে থাকবে না পরীক্ষায়। যদি ছন্দ মুখস্থ করতে পারো, সেই পরিশ্রম দিয়ে বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলতে পারবা। ঠিক আছে? এরপর আসো, এদের শরীরের ভেতরে এক ধরনের বিশেষ কোষ থাকে, ও কোষটাকে বলা হয় কোয়ানোসাইট। ফ্লাজেলা যুক্ত কোষকে বলা হয় কোয়ানোসাইট। এদের শরীরের ভেতরে যে গহ্বর, যেহেতু এদের নাম স্পঞ্জ, আর সিল মানে গহ্বর, তাই এই গহ্বরটাকে বলা হয় স্পঞ্জোসিল। আর এই গহ্বরের যে মুখ, সেই মুখটাকে বলা হয় অস্কুলাম। এদের পূর্ণাঙ্গ প্রাণীরা নড়াচড়া চলাফেরা করতে পারে না, নিশ্চল এক জায়গায় স্থির থাকে। আর এদের 2 ধরনের শুক্রাণু, সরি, লার্ভা আছে, অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। এই যে এই পয়েন্ট গুলা ঠান্ডায় 2-3 বার করে পড়বা। আর একটা জিনিস আছে দাগানোর, এরা এন্ডোসিম্বায়ন্ট হিসেবে কাজ করে। মানে এরা এমন প্রাণী যারা অন্য প্রাণীর ভেতরে ঢুকে বসবাস করতে পারে, এরকম প্রাণী এরা অন্য প্রাণীর ভেতরে ঢুকে বসবাস করে, বুঝছো? তাহলে তোমরা একটু ছবিটা দেখো, কি কি বৈশিষ্ট্য পড়বা। পরিফেরা, আবার রিপিট করছি, পরিফেরা পর্বের প্রাণীদেরকে বলা হয় ছিদ্রালু প্রাণী। এদেরকে স্পঞ্জ নামেও ডাকা হয়। এরা এন্ডোসিম্বায়ন্ট। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা নাম তোমরা একটু লিখে রাখো, এদেরকে জুওফাইটা বলে। জুওফাইটা, কেটে গেল। জুওফাইটা মানে দেখো, এরা কিন্তু অনেকটা গাছপালার মতো, দেখতে অনেকটা গাছপালার মতো প্রাণী, তাই এদেরকে বলে জুওফাইটা। ঠিক আছে? এটা তোমরা লিখে রাখতে পারো। জুওফাইটা বলা হয় কাদেরকে? পরিফেরা পর্বের প্রাণীদেরকে জুওফাইটা বলা হয়। তো আমরা বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম। প্রথমেই পরিফেরা পর্বের প্রাণীকে বলা হয় ছিদ্রালু প্রাণী। এদের আরেক নাম স্পঞ্জ। এরা এন্ডোসিম্বায়ন্ট, এরা জুওফাইটা। এদের বৈশিষ্ট্য, এরা কোষ মাত্রার প্রাণী। এদের লেয়ারের নাম পিনাকোডার্ম, কোয়ানোডার্ম, মাঝখানে লেয়ারের নাম মেসোহিল। এদের শরীরের ছিদ্রের নাম অস্টিয়া। এদের পানি সংবহনের জন্য আছে নালীতন্ত্র। এদের কঙ্কাল তন্ত্রে আছে স্পিকিউলার স্পঞ্জিন। এদের বিশেষ ধরনের ফ্লাজেলা যুক্ত কোষ থাকে, নাম কোয়ানোসাইট। এদের গহ্বরের নাম স্পঞ্জোসিল। গহ্বরের মুখের নাম অস্কুলাম। পরিণত প্রাণীরা নিশ্চল। এদের লার্ভার নাম অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। একটা উদাহরণ পড়বা, স্কাইফা জিলাটিনোসাম, সিলিয়া যুক্ত স্পঞ্জ, স্কাইফা জিলাটিনোসাম। আরেকটা পড়তে পারো, স্পঞ্জিলা অফিসিনালিস, যদি মন চায় পড়তে পারে দুটা। একইভাবে নিডারিয়া,
তাহলে যে পদ্ধতি দেখাই দিলাম ওই সেম পদ্ধতি অ্যাপ্লাই করবা ভাইয়া। মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো পড়বা, যাদের ভালো মনে থাকে তারা সবগুলাই পড়বা, শুধু ওই পয়েন্ট গুলা, মানে পুরা সেন্টেন্সটাও পড়তে হবে না, শুধু পয়েন্ট গুলা পড়বা। যেমন সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়াদেরকে, রেইন ফরেস্ট, সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় নিডারিয়াকে, টিস্যু মাত্রার প্রাণী বলা হয় নিডারিয়াকে, ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী প্রাণী এরা। এই একটা পর্ব, দুইটা পর্ব আছে জগতে, নিডারিয়া আর টিনোফোরা, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এদের দুই লেয়ারের মাঝখানে থাকে মেসোগ্লিয়া। হাইড্রার দংশন অঙ্গাণু পড়ছো তোমরা ভাইয়া? হাইড্রার দংশন অঙ্গাণুকে বলা হয় নেমাটোসিস্ট। হাইড্রার দেহের ভেতরের গহ্বরকে বলে সিলেন্টেরন, এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিও বলা হয়। এরা বহুরূপিতা প্রদর্শন করে। এদের পলিপ এবং মেডুসা দশা আছে। এদের লার্ভার নাম প্ল্যানুলা। শেষ। তাহলে যে বোল্ড করা কথাগুলো এগুলাই তোমাদের পড়া, আলাদা করে কাউকে জিজ্ঞাসা করতে হবে না কি পড়বো ভাইয়া, বুঝছো? প্রশ্ন যেগুলো আসবে এই পয়েন্টগুলো থেকেই আসবে। আর তোমাকে যদি বৈশিষ্ট্য লিখতে বলে, পার্থক্য লিখতে বলে, এই কয়েকটা বৈশিষ্ট্য বা পার্থক্য লিখবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা এরপরে আসো। আর উদাহরণ তো হাইড্রা ভুলগারিস তো তোমরা জানোই, হাইড্রার নাম লিখবা তাহলেই হবে। প্লাটিহেলমিনথিস 3 নম্বর পর্ব, এদেরকে চ্যাপ্টা কৃমি বলা হয়। এর বৈশিষ্ট্য অবশ্য খুব বেশি নাই, অল্প। প্রথম কথা, এদেরকে অ্যাসিলোমেট বলতে পারো। প্রথম তিনটার কারোরই তো সিলোম নাই, এরা হলো অ্যাসিলোমেট। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো। অ্যাসিলোমেট হলো, এরপরে এদের চোষক আছে বা হুঁক আছে। ভাই এরা তো কৃমি, পুষ্টি শোষণ করে খায়, এজন্য চোষক বা হুঁক আছে। এদের প্রোগ্লোটিড নামের একটা বিশেষ খণ্ড আছে, এই খণ্ডের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। এই একই শরীরের ভেতরে শুক্রাণু ডিম্বাণু উভয় তৈরি হয়, তাই এদেরকে উভলিঙ্গ বলা হয়। এবং শরীরের ভেতরেই যেহেতু শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, তাহলে এদের নিষেক, যেটা এটাকে অভ্যন্তরীণ নিষেক বলা হয়। হুম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এদের রেচন অঙ্গকে বলা হয় শিখা কোষ বা ফ্লেম সেল। তোমাদের এই ছবিটাও দেওয়া থাকতে পারে, রেয়ার কেস। এটা আগুনের শিখার মতো কোষ, এই জন্য এটাকে ফ্লেম সেল বলা হয়। কোন প্রাণীর রেচন অঙ্গ শিখা কোষ? তাহলে প্লাটিহেলমিনথিস। একটা জিনিস মনে রাখবা, কৃমিদের রক্ত আর শ্বসন তন্ত্র থাকে না, রক্ত সংবহনতন্ত্র শ্বসন তন্ত্র থাকে না। চ্যাপ্টা কৃমিও থাকে না, গোল কৃমিরও থাকে না। আর লার্ভা তো ভাই অনেক নাম আছে, একটা দুটা নাম পড়লেই হবে। সার্কারিয়া, স্পোরোসিস্ট, রেডিয়া, সিস্টিসার্কাস। সায়েন্টিফিক নেম পড়তে হবে, কারণ প্লাটিহেলমিনথিস ইম্পর্টেন্ট পর্ব। ফ্যাসিওলা হেপাটিকা যকৃৎ কৃমি, এটা পড়বা। স্কিস্টোসোমা মানসুনি মানুষের রক্তকৃমি, এটা পড়বা। ট্যানিয়া সোলিয়াম ফিতা কৃমি, এই তিনটার নাম পড়বা, দাগায় রাখো। ভাইয়া সিইউ এ ইউনিটে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ দাগাই, তাহলে কি বাংলা ইংলিশ দাগাতে হবে? আর হ্যাঁ, ওই সব ভার্সিটিতে মেবি জাহাঙ্গীরনগর বা চিটাগং এ বাংলা ইংলিশে একটু একটু করে দাগাইতে হয়, অল্প একটু অংশ, বেশি না, 5 মার্ক বা 8 মার্ক এরকম, যতটুকু আমি জানি। তোমরা একটু কোশ্চেন ব্যাংক দেখবা, এবং এই ভার্সিটির সার্কুলারেই লেখা থাকে যে কত মান বন্টন, তো ওইখান থেকে দেখে নিতে পারো ভাইয়া। আমার জানা মতে একটু একটু দাগাইতে হয়। ওকে, রিটেন এলএমএস অনলাইনে দেওয়ার ব্যবস্থা আছে ভাইয়া। তাহলে এই তিনটা কৃমির নাম পড়বা। এভাবে আসো নেমাটোডা। নেমাটোডা সুতা কৃমি বা গোল কৃমি, ওরা তো চ্যাপ্টা কৃমি, এরা গোল কৃমি বা সুতা কৃমি। ইংলিশে দেখো থ্রেড ওয়ার্ম বা রাউন্ড ওয়ার্ম, বাংলা ইংলিশ দুই নামই পড়বা। এদের 4টা 5টা বৈশিষ্ট্য পড়ে আসো। এরা হলো সিউডোসিলোমেট। প্রথম তিনজন তো ছিল অ্যাসিলোমেট, এরা সিউডোসিলোমেট। এদের শরীরে একটা বিশেষ গঠন হচ্ছে নলের ভেতর নল। কেন? কারণ কৃমিরা নিজেরা লম্বা, ওদের শরীরের ভেতরে ওদের পৌষ্টিক নালীটাও এরকম সোজা লম্বা, তো দেখে মনে হবে একটা নলের ভেতরে আরেকটা নল আছে, এই জন্য এটাকে বলা হয় নলের ভেতর নল। না, ডিইউ এর ব্যাপারটা আলাদা। ডিইউ তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথ বায়োলজির যে কোনো একটার বদলে বাংলা ইংরেজি। তো নলের ভেতর নল। এদের লার্ভার নাম র্যাবিডিফর্ম লার্ভা, মাইক্রোফাইলেরিয়া লার্ভা। এরা যৌন দ্বিরূপতা দেখায়, মানে দেখলে বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে। হ্যাঁ, সেক্সুয়ালি ডাইমরফিজম দেখায়, মানে আলাদা আলাদা। তুমি চ্যাপ্টা কৃমিকে দেখে বুঝতে পারবে না কোনটা ছেলে কোনটা মেয়ে, কারণ ওদের ছেলে মেয়ে নাই, ওরা ওরা নিজে এক, যেই ছেলে সেই মেয়ে এরকম। আচ্ছা,
তো এই ছিল মোট। আর একটা বলছিলাম যে কৃমিদের শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র থাকে না, তো এদেরও নাই। দেখো উদাহরণ, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা আমাদেরকে আক্রমণ করে, তাই এদের সাইন্টিফিক নেম পড়তেই হবে। এই তিনটা: লোয়া লোয়া বা চোখ কৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস বা গোল কৃমি বা কেঁচো কৃমি, ওউচেরেরিয়া ব্যানক্রফটি বা গোদ রোগের কৃমি। এগুলা হচ্ছে নেমাটোডা। এরপর আসো মলাস্কা বা কম্পোস্ট প্রাণী। এরা হলো দ্বিতীয় বৃহত্তম পর্ব, এরও 5-6টা বৈশিষ্ট্য পড়বা। মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো বোল্ড করাই আছে, তোমরা দেখো। ম্যান্টল নামের পাতলা আবরণ থাকে এদের শরীরের বাইরে, এখান থেকে খোলস তৈরি হয়। এরপর এদের শরীরের ভেতরে যে রক্ত সংবহন গহ্বর, এটা হচ্ছে হিমোসিল নামে পরিচিত। এদের শরীরে মুখ গহ্বরে কাইটিন নির্মিত রেতি জিহ্বা বা র্যাডুলা থাকে। মানে এদের জিহ্বা এমন, যেটা দিয়ে ওরা খাবার কেটে কেটে খেতে পারে। গরুর জিহ্বা দেখছো? তোমাদের তো মনে হয় না দেখার সুযোগ হয়েছে। গরুকে যদি হাত দাও ওর মুখে, ও যদি তোমার হাত চাটতে থাকে, তোমাদের কখনো এরকম এক্সপিরিয়েন্স আছে? গরুর জিহ্বা সফট নাকি খসখসে বলো তো? জানো? গরুর জিহ্বা একদম খসখসে। হ্যাঁ। তো ওই রকম জিহ্বার মতো জিহ্বা থাকে এদের, এই জিহ্বাকে বলা হয় রেতি জিহ্বা বা র্যাডুলা, খসখসে জিহ্বা। ঠিক আছে। এদের রক্তে হিমোসায়ানিন থাকে। তাহলে এদের রক্ত কি লাল না নীল বলো তো? নীল। আমাদের রক্ত লাল, ওদের রক্ত নীল। সায়ানিন নীল। এবং আমাদের রক্তে আয়রন থাকে, আমাদের হিমোগ্লোবিনে আয়রন থাকে, এই জন্য আমাদের রক্ত লাল। তাহলে বলো তো কোন অবস্থান্তর মৌল থাকলে নীল হওয়ার কথা? আয়রনের কারণে আমাদের রক্ত লাল হয়, ওদের রক্ত নীল হয় কোন অবস্থান্তর মৌলের কারণে? ওদের হিমোসায়ানিনে আছে আমিষ আর কপার। এই কপারের কারণে ওদের রক্ত নীল হয়। ঠিক আছে। এদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত বা মুক্ত বলতে পারো। এদের লার্ভার নাম ট্রোকোফোর লার্ভা, ভেলিজার লার্ভা, গ্লোচিডিয়াম লার্ভা, এই কয়টা লার্ভা। আসো সাইন্টিফিক নেম খুব একটা লাগবে না, একটা নাম পড়লে হবে, পাইলা গ্লোবোসা। আর অক্টোপাস ম্যাক্রোপাসও পড়তে পারো, দুইটা নাম পড়বে। হ্যাঁ। ওকে, এরপর আসো অ্যানিলিডা বা অঙ্গুরি মাল। অ্যানিলিডার বৈশিষ্ট্য পড়ি, 5টা যে কোনো। এদের কিউটিকল থাকে। এরা তো প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, তার মানে পেরিটোনিয়াম আছে। এদের প্রকৃত খণ্ডকান আছে, এদের বডিতে কিন্তু অনেকগুলো ছোট ছোট খণ্ডক আছে ভাই। হ্যাঁ। চলনাঙ্গ কি? সিটি, প্যারাপোডিয়া, এগুলা চলনাঙ্গ। রেচনাঙ্গ নেফ্রিডিয়া। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, দেখো না ওরাই বোল্ড করে দিয়েছে, তুমি শুধু ওগুলাই পড়বা। খুব বেশি প্যারা নেওয়ার কিছু নেই। তোমার পরীক্ষার প্রশ্ন ফরম্যাটই এরকম, এমসিকিউ থাকবে, নিচের কোনটি অ্যানিলিডার বৈশিষ্ট্য, লেখা থাকবে নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান নালিকা, ম্যালপিজিয়ান টিউবিউল, ম্যালপিজিয়ান বডি, এরকম। তো তুমি জানো যে নেফ্রিডিয়া হচ্ছে এনিলিডার রেচনাঙ্গ, উত্তর দিয়ে দিলা। ঠিক আছে। লার্ভা নাম ট্রোকোফোর, এখানে কয়েকটা নাম লাগবে, সাইন্টিফিক নেম লাগবে। এই যে জোক, জোক তো আমাদের খুব পরিচিত একটা প্রাণী, হিরুডো মেডিসিনালিস, এটার নাম লাগবে। আর কেঁচো, কেঁচোকে বলা হয় প্রাকৃতিক নাঙ্গল, তাই না? তাহলে ওর নামটা পড়বা মেটাফিরপোস্থুমা, এই সাইন্টিফিক নেমটা পড়বা। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পৃথিবীর বৃহত্তম প্রাণী, তাই আর্থ্রোপোডা থেকে সব পড়বা, এখান থেকে কিচ্ছু বাকি রাখার সুযোগ নাই, প্রত্যেকটা বৈশিষ্ট্যই পড়বা এটা। আর তোমরা ঘাস ফড়িং পড়ছো, আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলা কিন্তু ঘাস ফড়িং এরই বৈশিষ্ট্য, সেম। এর কয়েকটা সাইন্টিফিক নেম পড়তে পারো, যেমন অ্যাপিস, তোমরা মৌমাছির নাম পড়ছো অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস মেল্লিফেরা, এরা সবাই মৌমাছি, আলাদা আলাদা প্রজাতি। মুসকা ডোমেস্টিকা, এই যে গৃহমাছি, তোমাদেরকে দেখাই দিলাম, এটা তো আসছে 2বার। গৃহমাছের সাইন্টিফিক নেম লেখো, 2বার আসছে। মশা, অ্যাডিস অ্যাজিপ্টি, এগুলা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঠিক আছে। একানোডার্মাটা, এটা একটু কম ইম্পর্টেন্ট, এর কয়েকটা বৈশিষ্ট্য আছে, একটু দেখো। পঞ্চ অরীয় প্রতিসম, এদের নালিকা পথ বিদ্যমান, টিউব ফিট নালিকা পথ। অ্যাম্বুল্যাক্রাল নামের খাত থাকে, এদের 5টা বাহুতে 5টা খাত থাকে, 1 2 3 4 5। এটা অবশ্য নিচের দিকে থাকে এই 5টা খাত।
এই 5টা খাদকে বলা হয় অ্যাম্বুল্যাক্রাল খাদ। এদের রক্ত সংবহন তন্ত্র নাই, এর বদলে আছে পানি সংবহন তন্ত্র। ঠিক আছে, পানি সংবহন তন্ত্র। আর রক্ত সংবহন তন্ত্রের কাজ করে তাহলে পানি সংবহন তন্ত্র, ইংলিশে এটাকে বলে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এইরকম বোল্ড করা যে কথাগুলা, সেটাই তোমার সিলেবাস, সেটাই তোমার ইম্পর্টেন্ট পড়া, সেটাই তোমাকে মুখস্থ করতে হবে। সব মুখস্থ করতে যেও না ভাইয়া, সময় পাবা না, আর ওটার প্রয়োজনও নেই, অহেতুক কেন পরিশ্রম করবা। ঠিক আছে, বায়োলজি এমনিতেই সহজ, তুমি পড়বা সব বোল্ড লাইনগুলো। ঠিক আছে। আচ্ছা, সকল সদস্যই সামুদ্রিকেরা, অ্যাকাডামাটার সবাই পানি সমুদ্রেই থাকে। এর সায়েন্টিফিক নেমগুলো একটু কঠিন, একটা দুটো নাম পড়ো। অ্যাস্টেরিয়াস রুবেন্স, এটাই হচ্ছে তারা মাছ বা সমুদ্র তারা যেটাকে বলা হয়। এর দিকে গেল অ্যাকাডামাটা শেষ, এবার করডাটা। করডাটার প্রথমে রিটেন টপিক আছে। করডাটার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ভাই 5টা, খেয়াল করো। এই যে করডাটা পর্বের মৌলিক বৈশিষ্ট্য হলো 5টা, তাহলে এটা আমাদের এসকিউতে দিতে পারে শর্ট কোশ্চেনে, যে করডাটা পর্বের 5টি মৌলিক বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, মাইমুনা বলছে ভাই সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে বইয়ে যেগুলো আছে ওগুলাই পড়বো। আমি অত ওগুলাও পড়তে বলিনি, আমি বলছি প্রত্যেক পর্ব থেকে তোমার পরিচিত, তোমার আমার পরিচিত প্রাণীগুলোর সায়েন্টিফিক নেম পড়বা, সব লাগবে না। ঠিক আছে ভাইয়া। তো 5টা বৈশিষ্ট্য কি? কর্ডেটদের নটোকট থাকে, স্নায়ুরজ্জু থাকে, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, এন্ডোস্টাইল নামের একটা গ্রন্থি থাকে, পায়ের পেছনে লেজ থাকে। এই 5টা বৈশিষ্ট্য মুখস্থ করবা, এটা রিটেনে আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, এটা একটা সামারি বক্স, এটা রিভিশন হিসেবে দিতে পারো। আচ্ছা, কর্ডাটার শ্রেণীবিন্যাসে যাই। কর্ডাটা বেশ বড় পর্ব, তাই ওটাকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা উপপর্বে 3টা শ্রেণী, এগুলো বাংলাতেও লেখা আছে: অ্যাসিডিয়াশিয়া, থ্যালিসিয়া, লার্ভিসিয়া। সেফালোকর্ডাটার কোনো শ্রেণী নাই। আর ভার্টিব্রাটা যেটা, সেটার ব্যাপারে আমরা সামনে আবার পড়বো, আপাতত ওটা থাক। ইউরোকর্ডাটার সম্পর্কে আসো। প্রথম কথা হচ্ছে ইউরোকর্ডাটাকে বলা হয় সাগর ফোয়ারা, বোল্ড লাইন, বোল্ড শব্দ। এরা সাইফন নামের একটা গঠন দিয়ে পানি ছিটায় দেয়, এরকম পানি ছড়ায় দেয়, ঝর্ণা। এই জন্য এটাকে সাগর ফোয়ারা বলে। এদিক দিয়ে পানি ঢুকায়, এদিক দিয়ে পানি বের করে, এগুলোকে বলা হয় সাগর ফোয়ারা বা সি স্কোয়াড। তাহলে আমরা মনে রাখবো ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? সি স্কোয়াড বলা হয় বা সাগর ফোয়ারা বলা হয়। এদের দেহে আবরণের নাম কি? টিউনিসিন। টিউনিসিন দিয়ে আবৃত দেহ, এই জন্য এদেরকে টিউনিকেটাও বলা হয়। বোল্ড করাই আছে কিন্তু, দেখো বোঝো কিভাবে পড়তে হবে, শুধু এই চ্যাপ্টার না, পুরা বায়োলজি এভাবে পড়বা। আচ্ছা, এরপরে এর 5-6টা বৈশিষ্ট্য আছে, অতগুলা লাগবে না, কয়েকটা বৈশিষ্ট্য পড়বা। এদের মধ্যে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। এই জিনিসগুলো কি, সেগুলা এখনকার সময়ে আর বুঝে আর মানে খুব বেশি বোঝার প্রয়োজন নাই, কারণ সময় খুবই স্বল্প, সিলেবাস অনেক বেশি। তাই যতটুকু পারবা মুখস্থ করবা যে রিভার্স পেরিস্টালসিস কার বৈশিষ্ট্য? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বা প্রতীপ রূপান্তর কার বৈশিষ্ট্য? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই সেফালোকর্ডাটা, এখান থেকে কিছু লাগবে না। এর আরেকটা নাম পড়বা, ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী এটাকে বলা হয়। হ্যাঁ, চিকন খুবই চ্যাপ্টা। এর মুখে ওরাল সিঁড়ি এবং ওরাল হুড নামের দুটা গঠন আছে। আর এর বডিতে এই যে এরকম গ্রেটার দেন আকৃতির পেশি আছে, মায়োটম পেশি আছে। এটা অবশ্য মাজেদা নামের বই আছে 60 জোড়া, তোমাদের বই থাকলে লিখে রাখতে পারো, নাহলে মনে রাখতে পারো। সেফালোকর্ডাটাতে মায়োটম পেশি থাকে কতগুলো? 60 জোড়া। ভার্টিব্রাটা, আমরা আছি এই উপপর্বে, যাদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে ভার্টিব্রাটা বলে। ভার্টিব্রাটা বেশ বড় একটা উপপর্ব, একে আমরা 2টা অধিশ্রেণীতে ভাগ করেছি। হ্যাঁ, ভার্সিটিতে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। একে দেখো, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, এই 2টা অধিশ্রেণীতে ভাগ করা হয়। সাইক্লোস্টোমাটার 2টা শ্রেণী আছে: মিক্সিনি বা হ্যাগফিশ, আর পেট্রোমাইজনটিডা বা ল্যাম্প্রে। এর বৈশিষ্ট্য 2-1টা করে পড়তে পারো, এর বেশি লাগবে না। তবে ইম্পর্টেন্ট, আবারও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা, আমরা এই অধিশ্রেণীতে পড়ি।
ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখো। প্রথমে হচ্ছে কন্ড্রিকথিস বা তরুণাস্থিময় মাছ, যাদের দেহের ভেতরে কঙ্কালটা তরুণাস্থি দিয়ে তৈরি হয়, তাদেরকে তরুণাস্থিময় মাছ বলে বা কন্ড্রিকথিস বলে। হাঙ্গর, ওরা হচ্ছে এই শ্রেণীর প্রাণী। বৈশিষ্ট্য পড়তে হবে, 5-6টার মতো বৈশিষ্ট্য আছে, সব লাগবে না, 3-4টার মধ্যে পড়লেই হবে। হ্যাঁ, যেমন এদের আইস হচ্ছে প্ল্যাকয়েড আইস, অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি, ফুলকারন্ধ্র 5 থেকে 7 জোড়া, পুচ্ছ পাখনা হেটারো সার্কাল, মানে লেজ অসমান। তোমরা দেখছো হাঙ্গরের লেজ কিন্তু এমন হয়, এটাকে বলে হেটারো সার্কাল লেজ। হ্যাঁ, এই মোটামুটি ইম্পর্টেন্ট পড়া, বিশেষ করে আইস কেমন, প্ল্যাকয়েড, কঙ্কাল তরুণাস্থিময়, লেজ হেটারো সার্কাল, এই 3টা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো অ্যাক্টিনোপটেরিজি বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। এদের বৈশিষ্ট্য, এদের আইস সাইক্লয়েড বা টিনয়েড, দুইটা। এদের লেজ হোমোসার্কাল, মানে দুই দিকই সমান। আমরা ইলিশ মাছ আঁকানোর সময় এভাবে আঁকি না, এটা হোমোসার্কাল লেজ। এদের বায়ুথলি বা পটকা আছে, কন্ড্রিকথিসদের বায়ুথলি পটকা এগুলা ছিল না। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো সার্কোপটেরিজি, এটাকে বলা হয় পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। শুধু এই বোল্ড করা জিনিসগুলা পড়বা ভাইয়া, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এদেরকে লাংফিশ বা সিলাকান্থ বলে। এদের বৈশিষ্ট্য কি, এদের আইস থাকবে গ্যানয়েড, এদের লেজ ডাইফি সার্কাল, এখানে ডিফি সার্কাল লিখছি, এটা অ্যাকচুয়াল উচ্চারণ ডাইফি সার্কাল। লেজ পাইলাম আমরা 3 ধরনের। প্রথমে হেডারো সার্কাল, হাঙ্গর, তারপরে অ্যাক্টিনোপটেরিজি হলো হোমো সার্কাল, তারপরে সার্কোপটেরিজি হচ্ছে ডাইফি সার্কাল। ঠিক আছে, মাছ 3টা গেল। তোমাদেরকে আরেকটা জিনিস বলি, প্রথম 3টা শ্রেণী এরা 3জনই কিন্তু মাছ, ওদেরকে সবাইকে মাছ বলা হয়। এবং এই হ্যাগফিশ, ল্যাম্প্রে, ওদেরকেও মাছ বলা হয়। ঠিক আছে, এবার আসে অ্যামফিবিয়া, উভচর। এদের কয়েকটা বৈশিষ্ট্য প্রভাব, এরা একটোথার্মিক, অর্থাৎ এদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। আমাদের শরীর যেমন গরম, উষ্ণতা আছে, ওদের শরীর কিন্তু ঠান্ডা। তোমরা কি কখনো সাপ ধরছো হাত দিয়ে? বেশ ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল, তাই না? সাপেরাও একটোথার্মিক, ওদের শরীর সবসময় ঠান্ডাই থাকে। ব্যাঙ ধরলেও হবে, মাছ, মাছ ধরিও। মাছের শরীর ধরে কি কখনো গরম ফিল করার সুযোগ আছে? না, এরা এরা সবাই একটোথার্মিক প্রাণী ভাই, এদের শরীরের মানে তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। বা এদেরকে আমরা বলতে পারি কোল্ড ব্লাডেড অ্যানিমেল, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলা পড়বা, 5টার মতো আছে, তোমরা 4টা 3টা মনে রাখতে পারলেই হবে। এভাবে প্রত্যেকটা পর্বেরই বৈশিষ্ট্য পড়বা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট, ম্যামালিয়া। ম্যামালিয়ার 5টা বৈশিষ্ট্য পড়বা, এগুলা তোমরা অনেক আগে থেকে পড়ে আসতেছো, তাই এগুলা আসলে অত বেশি আমি যাচ্ছি না। নতুন করে ম্যামালিয়া শ্রেণীকে 3টা সাবক্লাস বা উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। ম্যামালিয়াদেরকে তো বলা হয় স্তন্যপায়ী, যারা বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় বড় করে। ঠিক আছে, আগের পেজ তো ভাই এই যে এইটা, এই পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিব গ্রুপে। হ্যাঁ, তোমরা ওখান থেকে দেখে নিও। তো এখানে আসো ভাইয়া, তো এমন কিছু স্তন্যপায়ী আছে ভাইয়া যারা আসলে সবাই বাচ্চা প্রসব করে না। তাদের মধ্যে একটা হচ্ছে ডিম প্রসবী স্তন্যপায়ী বা প্রোটোথেরিয়া বলা হয়, যেমন প্লাটিপাস। প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী হলেও সে ডিম পাড়ে। ঠিক আছে, এরপরে খাটো তুন্ড একিডনা, বলতে পারো সজারু, এরা হচ্ছে ডিম প্রসবী স্তন্যপায়ী। এরপরে আছো মেটাথেরিয়া বা মার্সুপিয়াল, এরা বাচ্চাকে থলির মধ্যে বড় করে, যেমন ক্যাঙ্গারু, তোমরা তো দেখছোই ক্যাঙ্গারুকে। ঠিক আছে, এরা হচ্ছে মার্সুপিয়াল।
আর আরেকটা হচ্ছে ইউথেরিয়া, প্রকৃত অমরাধর স্তন্যপায়ী। এরা হচ্ছে আমরা, যারা বাচ্চাকে জন্মদান করে এবং পরিণত অবস্থায় বাচ্চা জন্মগ্রহণ করে। এই বাংলার বাঘের সাইন্টিফিক নেম পড়বা, প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে, তো এই দিয়ে আমাদের এই চ্যাপ্টারও শেষ। এগুলো পার্থক্য আছে, যতটুকু পারা যায় পার্থক্যগুলো একটু রিডিং পড়বা। হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন আসবে না, সো প্র্যাকটিক্যাল পড়ার খুব একটা প্রয়োজন নাই, তোমরা ভেতরের কন্টেন্ট গুলাই পড়ো। ঠিক আছে, তোমাদেরকে এই চ্যাপ্টারের এমসিকিউ যদি একটু দেখাই, এমসিকিউ গুলার ব্যাপারটা কেমন তোমরা আসো দেখো। বলো এই 16 নম্বরটার উত্তর কি হবে? তাহলে বুঝতে পারতেছো, সহজ। প্লাটিহেলমিনথিস পর্বের রেচন অঙ্গ শিখাকোষ। তাহলে এটা বলো 17 নম্বরটা কি হবে? সন্ধিপদী প্রাণীরা কোন পর্বের অন্তর্ভুক্ত? ওকে, তারপরে তাহলে সন্ধিপদী প্রাণীরা হচ্ছে আর্থ্রোপোডা, ডি নাম্বার হবে উত্তর। 18 নম্বরটা বলো, জেলিফিশ কোন পর্বের প্রাণী? জেলিফিশ সবাই জানি আমরা, হাইড্রা পর্ব, নিডারিয়া পর্ব, তাই না? তার মানে বি হবে, জেলিফিশ হচ্ছে বি। জেলিফিশ হচ্ছে হাইড্রার পর্ব। আচ্ছা, এটা বলো, ম্যান্টল, ম্যান্টল দ্বারা আবৃত থাকে কাদের দেহ? মলাস্কা, গুড। রিসেন্ট যেগুলো আসছে, নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ নয়? তার মানে মেরুদণ্ডীদের রেচন অঙ্গ, তাহলে মেরুদণ্ডীদের রেচন অঙ্গ কোনটা? আমাদের কিডনিতে আছে ম্যালপিজিয়ান বডি, বি নাম্বারটা। ঠিক আছে, এই যে এখনই বলছিলাম আমরা, প্রতিরূপান্তর, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস কোন উপপর্বে দেখা যায়? দেখো তো কোন প্রাণীতে দেখা যায়, 2 নম্বরটা বলো। ইউরোকর্ডাটা, হুম, এ নাম্বার, ইউরোকর্ডাটাতে প্রতিরূপান্তর দেখা যায়। মেসোগ্লিয়া থাকে কোন প্রাণীতে? হ্যাঁ, এটা তো আমরা হাইড্রাতে পড়ছো, নিডারিয়াতে মেসোগ্লিয়া থাকে। হ্যাঁ, নিডারিয়াতে মেসোগ্লিয়া থাকে। আচ্ছা, এরপরে বলো লাস্ট, সিউডোসিলোমেট বলা হয় কোন পর্বের প্রাণীদেরকে? সিউডোসিলোমেট, ভ্রান্ত সিলোম যুক্ত। এই চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ সবটাই আসে ভাই, প্রচুর আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার ঢাবির জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই চ্যাপ্টারটা ভালো করে পড়িও, এটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই, গ্যারান্টি। ওকে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।